এখন কেউ কেউ আমার সাথে আছেন যে আমরা যতদূর পড়লাম আমার সাথে একটু পড়ছেন, তাহলে আসলে বেনিফিট আছে, না হলে তো আবার আসলে গোড়া থেকে শুরু করতে হবে আমার ক্লাস শেষ হওয়ার পরে। প্রশ্ন করেন সবাই, ক্লাস শুরুর সময় একটা করে প্রশ্ন করবেন মিনিমাম, যে লাস্ট ক্লাসে এখন পর্যন্ত কি প্রশ্ন আসছে, এনি কোশ্চেন। সবাই একটা করে প্রশ্ন লিখে রাখবেন, এটা বলছি কিন্তু আমি, যে যাতে ক্লাসে যে আমরা 5 মিনিট একটু গল্প করি ওই সময় প্রশ্নগুলো ডিসকাস করতে পারি। ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ ভাই যে রেট্রোস্পেক্টিভ এই বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া লাগবে, আমি কনসেপ্টটা ক্লিয়ার না। আচ্ছা, রেট্রো মানে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে যেটা আমরা লেসন লার্ন সেশন বলি। আমরা কাজ করলাম এক মাস, এই এক মাসের মধ্যে আমরা নতুন কি শিখলাম, আমাদের প্রসেসের মধ্যে কোথায় সমস্যা ছিল, ইমপ্রুভমেন্টের স্কোপ কোথায়। এটা আসলে মেইন টার্গেট হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টকে আইডেন্টিফাই করা, তার জন্য একটা ইভেন্ট আর কি। আমরা তো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের পারফরমেন্স, আমাদের প্রসেস, পলিসি, প্রসিডিউর, এগুলোকে তো এক জায়গায় রাখা যাবে না, অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ। সেটার জন্য আসলে রেট্রো বা রেট্রোস্পেক্টিভ, যেটাকে আমরা বলি রিফ্লেক্ট করা। হ্যাঁ, সেটা রেট্রোস্পেক্টিভ। আর একটা শব্দ কিন্তু আছে ইন্ট্রোস্পেক্টিভ। ইন্ট্রোস্পেক্টিভ মানে হচ্ছে হ্যাঁ আত্মসমালোচনা, আর রেট্রোস্পেক্টিভ মানে হচ্ছে পুরো টিমের আত্মসমালোচনা আছে, আমরা আরো কিভাবে ভালো করতে পারবো। ঠিক আছে, এইটি। সো দিস ইজ এ গ্রেট থিং। মানে অ্যাজাইলে এটা একদম টাইম বক্স যদি হয় তাহলে প্রতিটা টাইম বক্সের একদম শেষ দিনে মেজর একটা অ্যাক্টিভিটি হচ্ছে রেট্রোস্পেক্টিভ, লাস্ট অ্যাক্টিভিটি, যাতে আমরা কি শিখলাম সেটা যাতে ইমপ্রুভ করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, এবং সেই আইডেন্টিফাই আইটেমগুলো থেকে আমরা কিছু বাছাই করবো, প্রায়োরিটাইজ করবো, করে সেটা নেক্সট ইটারেশনে ওটা এক্সিকিউট করবো। এই ফেজটা, রেট্রোস্পেক্টিভ ফেজটা ভাইয়া স্ক্রামের গতদিনে আমরা একটা সাইকেল দেখেছিলাম বিভিন্ন স্প্রিন্টের জন্য। সেইটা আসলে কোন সাইকেলের কোন অংশে এটা হচ্ছে রেট্রোস্পেক্টিভ পার্টটা? টোটাল 5টা ইভেন্ট হয় তো, মানে স্ক্রামে 5টা ইভেন্ট হয় তাই না? তাহলে প্রথম ইভেন্টটা হচ্ছে স্প্রিন্ট বা ইটারেশন, যেটাকে আমরা বলতেছিলাম কন্টেইনার। হ্যাঁ, তারপরে কি হয়, প্রথম দিনের একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং বা ইটারেশন প্ল্যানিং। হ্যাঁ, স্প্রিন্ট প্ল্যানিং। হ্যাঁ, তাই 2টা ইভেন্ট হলো। থার্ড ইভেন্ট হচ্ছে ডেইলি স্ক্রাম বা ডেইলি স্ট্যান্ড আপ মিটিং। এটা প্রতিদিন স্ট্যান্ড আপ মিটিং জন্য। হ্যাঁ, সকালে একবার, একই সময় একই স্থানে। হ্যাঁ, সকাল বলে কোনো কথা নাই, মানে যে কোনো সময় 24 ঘন্টা পর পর হবে আর কি, কিন্তু ফিক্স টাইমে। যদি বিকালে করতে টিম রাজি হয় তাহলে বিকালেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি, তারপরে আমাদের চললো পুরা ইটারেশন শেষ, লাস্টের দিন 2টা কাজ, 2টা ইভেন্ট। এখন পর্যন্ত আমরা 3টা ইভেন্ট বললাম, একটা হচ্ছে স্প্রিন্ট, একটা হচ্ছে স্প্রিন্ট প্ল্যানিং, একটা হচ্ছে ডেইলি স্ট্যান্ড আপ। আর লাস্টের ডেতে 2টা ইভেন্ট, একটা হচ্ছে ডেমো দেখানো, যেটাকে বলা হয় ইটারেশন রিভিউ বা স্প্রিন্ট রিভিউ, কাস্টমারকে দেখানো যে হোয়াট উই ডিড ইন দ্য লাস্ট ইটারেশন। ঠিক আছে, এটা যখন শেষ হয়ে যাবে, কাস্টমার চলে যাবে, এরপর আমরা ফুল টিম বসে ওকে, ওইটা ভাই তার মানে হচ্ছে ওই প্রতিটা স্প্রিন্টের জন্য যে 1 উইক টু 4 উইক যে টাইম ডিউরেশন ধরা আছে, সেই ডিউরেশনের লাস্ট ডেতে এটা একদম লাস্ট অ্যাক্টিভিটি, এরপরে আর কোনো ওই ইটারেশনের উপর অ্যাক্টিভিটি নেই। দিস ইজ দ্য লাস্ট অ্যাক্টিভিটি, লাস্ট ইভেন্ট আর কি, বা ইভেন্টটা কিন্তু সিরিমনি বলা হয়, সিরিমনি বা ইভেন্ট বলা হয়, 2টা টার্মে কিন্তু পাশাপাশি আমরা দেখবো, ইভেন্ট কিংবা সিরিমনি। যেটা এর আগের ওই চারটার মধ্যে যেটা ছিল হলো ইটারেশন রিভিউ আর স্প্রিন্ট রিভিউ। স্প্রিন্ট রিভিউ এর পরে কিন্তু রেট্রোস্পেক্টিভ। হ্যাঁ, তার মানে হচ্ছে ফিফথ আইটেম সাইকেলের, স্ক্রাম সাইকেলের ফিফথ আইটেম। ওকে ভাই, এটা নিয়ে আরো সামনে আছে আমাদের একদম টপিক আছে স্প্রিন্ট ম্যানুয়ালের, ফলে আমরা দেখবো অনেক করে আলোচনা হবে আরো। যেটা বলতে আমি ভুলে গেছিলাম, যে আমরা গত ক্লাসে তো স্ক্রাম নিয়ে আলোচনা করছি, স্ক্রাম গাইড আগে দিয়েছিলাম আমি। জি ভাই, দিয়েছিলেন।
হ্যাঁ মমিন ভাই, হ্যাঁ হ্যালো। কখন তোমার জিনিসপত্র পাইছো? না ভাই, এগুলা কি পাওয়ার জিনিস? কেমনে কি হইলো? কিভাবে যে পড়ে গেছে বা বা পিক পকেটিং হয়েছে কিনা টেরও পাইনি। কি হয়েছে হয়তোবা, ভাইয়া? আরে ভাই আজকে সকালে আমার পিচ্চিটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে একটু হাঁটতে বেরোয়ছিলাম 6:30টার দিকে। তারপরে 8:30টার দিকে ব্যাক করছি। মোটামুটি ওকে অনেক কিছু কিনে দিছি, খাইছে টাইছে। তারপরে রিক্সা নিয়ে যখন বাসার সামনে নামছি, এরপরে পকেটে হাত দিয়ে দিচ্ছি, আমার মানি ব্যাগটা নেই। মানে তো ব্যাগে কার্ড হয়তো বা টার্ড ছিল কোথাও অনেক? পড়ে গেছে মেবি। ব্যাংকের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছিল 4টা সব মিলে, আর এনআইডি ছিল, অফিস কার্ডটা ছিল, আর কিছু টাকা ছিল। ক্রেডিট কার্ডগুলো তো ব্লক করে দিছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার্ডগুলো সব ব্লক করে দিছি। আর হচ্ছে অফিস কার্ড তো অফিসে কালকে গেলেই পেয়ে আচ্ছা যাবো। আমি স্ক্রিন শেয়ার করছি, সেবা। দেখা যাচ্ছে না? আচ্ছা তার আগে একটা স্লাইড দেখানো দরকার। এই যে স্লাইড দেখা যাচ্ছে অ্যারোস্পেসে। তাহলে আমরা কিন্তু আজকে স্টুডেন্ট ম্যানুয়াল শুরু করবো। হ্যাঁ শোনা যাচ্ছে তো আমাকে না? জি ভাইয়া শোনা যাচ্ছে। ক্লিয়ার এন্ড লাউড। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছি? হ্যাঁ শোনা জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাই ক্লিয়ার এন্ড লাউড। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ডিসকানেক্ট হয়ে গেলাম। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ভাইয়া। শোনা যাচ্ছে ভাই? এখন কি শুনতে পাচ্ছেন না? মেবি উল্টাটা হচ্ছে, আমরা ভাইয়াকে শুনতে পাচ্ছি, বাট Just a রেজা ভাই second. মনে হয় আমাদেরকে শুনতে পাচ্ছে না। আচ্ছা ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। রেজা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাইয়া চ্যাট বক্সে লিখছে ভাই আমাদেরটা শুনতে পাচ্ছেন না। হুম ঠিক হুম। আছে। আচ্ছা ঠিক আছে না, এখন এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমার হচ্ছে কি, আমি শুনতে পাচ্ছিলাম না আপনাদেরকে, সরি। ভাই আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন পাচ্ছি। ওই আমাদের যে একজন তো পাশ করলো পিএমটি গত সপ্তাহে, জি উনি ভাইয়া। ফোন দিয়েছিল যে উনি নাকি আমাকে গিফট পাঠাবে। এখন ভাই আমরাও আপনাকে গিফট পাঠাইতে চাই ভাই। চাই ভাই আপনাকে প্রচুর গিফট পাঠিয়ে, কেন, কারণ কি, ব্যাপার কি? মানে পাস করতে চাই। কারণ চালে পাশ করতে চাই। আচ্ছা দেখেন স্লাইডে আমরা আসলে পুরো স্টুডেন্ট ম্যানুয়ালটা, আমি বোধহয় আগে প্রথম ক্লাসে একটু বলেছিলাম যে আমরা আসলে 5টা লেসন পড়বো বা 5টা মডিউল পড়বো আমাদের ক্লাসে, এবং আজকে থেকে জার্নিটা শুরু হচ্ছে। 5টা মডিউলটাই আসলে আমাদের ফুল সিলেবাস। এবং আমরা যে প্রথম ক্লাসে ইসিও বলেছিলাম, ইসিও মানে হচ্ছে এক্সাম কন্টেন্ট আউটলাইন, সেই ইসিওর উপর বেস করে আসলে 5টা মডিউল ডেভেলপ করা পিএমআই। এবং আমি এখন পিএমআই স্লাইড পড়াবো, তো ডাইরেক্ট স্লাইড পড়াবো না, আমি আপনাদেরকে স্লাইডগুলো শেয়ার করেছি, কিন্তু আমি আসলে ক্লাস নিতে গিয়ে অনেক স্লাইড চেঞ্জ করছি। চেঞ্জ মানে কি, মানে নতুন নতুন স্লাইড অ্যাড হয়েছে। ফলে আমি এক একটা লেসন শেষ করার পরে ফুল লেসনের আপডেটেড পাওয়ার পয়েন্টটা আপনাদেরকে শেয়ার করবো।
এক একটা লেসন শেষ হওয়ার পরে। তার মানে আমি 5টা পিপিটি পরে শেয়ার করব, যেটা আপনাদের কাছে অলরেডি আছে, সেটা হচ্ছে একদম পিএমআই যেটা দিয়েছিল। আর এখন আমি কিছু আপডেট করছি, সেটা ইনক্লুড করে আমি প্রতিটা লেসনের পরে দেবো আপনাদেরকে। আচ্ছা দেখেন, আমরা আজকে শুরু করবো এইটা, ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম। সো আমাদের মনে আছে তো না যে আমরা 3টা ডোমেইনে পরীক্ষা দেব। কি কি ডোমেইন? পিপল, প্রসেস, আরেকটা কি? বিজনেস এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্ট, রাইট। তাহলে এখানে যে 5টা মডিউল আছে, এই 5টা মডিউলের মধ্যে কারো মনে আছে যে এখানে কোনটা আসলে পিপল, কোনটা প্রসেস আর কোনটা বিজনেস এনভায়রনমেন্ট? এই 5টার মধ্যে প্রথমটা পিপল, প্রথমটা পিপল, হাই পারফর্মিং টিম। হ্যাঁ, দ্বিতীয়টা তারপরে? প্রসেস, দ্বিতীয় তৃতীয় দুইটাই প্রসেস, স্টার্টিং আর হচ্ছে কি কি প্রসেস, আর ফোর্থ ওয়ান পিপল, ফিফথ ওয়ানটা এটাও- হচ্ছে বিজনেস। রাইট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বিজনেস। তাহলে আমরা দেখতেছি যে 2টা টপিক হচ্ছে প্রসেস থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসবে? 50% কোশ্চেন আসবে। আর বাকি 2টা টপিক হচ্ছে পিপল নিয়ে, পিপল থেকে কত পার্সেন্ট প্রশ্ন আসবে মনে আছে? 42। আর বিজনেস এনভায়রনমেন্ট থেকে 8% কোশ্চেন আসবে। 8%। তার মানে আমরা এখানে প্রেজেন্টেশনেও দেখব যে আমাদের আসলে এইটাতে সবচেয়ে বেশি স্লাইড আছে, এবং এই 2টা টপিক আসলে ডাইরেক্টলি পিএম বক্স 6 এডিশন, ঠিক আছে? পিএম বক্স 6 এই পুরো 2টা টপিক। এই জন্য অনেক জায়গায় আমি রেফার করবো যে পিএম বক্স থেকে আসলে পড়তে হবে। আর এই দুটাও পিপুল যেটা, এটা আসলে কিছু কিছু পিএম বকে আছে। পিএম বক আসলে পিপুল নিয়ে 3টা চ্যাপ্টার মেইনলি আছে পিএম বকে, তো সেটা আমি রেফার করবো যখন যে চ্যাপ্টারটা থেকে আমি পড়াবো, আমি রেফার করবো। আর কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড, এটা আসলে আমরা অনেক অলরেডি পড়ে ফেলেছি। আমরা যে কয়েকদিন ক্লাস করলাম, এখানে কিন্তু এরকম না যে স্টুডেন্ট থেকে আমরা কিছু পড়িনি, আমরা অনেক কিছু পড়ছি। তো সেটা আমরা যখন যাব দেখবো যে আসলে আমরা অনেক কিছু পড়ছি, তো সেটা আমাদেরকে অবশ্যই হেল্প করবে। সো এই স্লাইডটা বন্ধ করি, এটা আসলে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি স্লাইড যে আমাদের কি কি আছে। এখন আমি যাচ্ছি প্রথম টপিকে যাব আর কি। তাহলে প্রথম টপিকটা বা মডিউলটা কি ছিল? ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম। এই হাই পারফর্মিং টিমের মধ্যে এই 7টা হচ্ছে আমাদের টাস্ক ছিল আসলে। আপনারা যদি স্টুডেন্ট মেনু, আমি কিন্তু ইসিওটা পাঠাইছিলাম আপনাদের কাছে, 15 পৃষ্ঠার একটা ডকুমেন্ট। ইসিওটা যদি একটু খুলে দেখেন তাহলে দেখবেন এক্সাম কন্টেন্ট আউটলাইন। হ্যাঁ, এই 7টা কিন্তু প্রজেক্ট ম্যানেজারের টাস্ক, ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজারকে পিপল রিলেটেড 14টা কাজ করতে হবে, তার মধ্যে 7টা টাস্ক হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম রিলেটেড। এবং এই টাস্কের নিচে এক্সাম কন্টেন্ট আউটলাইনে ছিল এনাবলার্স, ঠিক আছে? তার মানে ওই কাজগুলোকে এনাবল করার জন্য আমাদের কি কি অ্যাক্টিভিটি করতে হবে, সো সেগুলো হচ্ছে আমরা এনাবলার করব। সেই প্রতিটা টপিক হচ্ছে রিলেটেড টু এক্সাম কন্টেন্ট আউটলাইনের টাস্ক। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন এখানে তাহলে 7টা টপিক আমরা পড়বো। প্রথম হচ্ছে টিম তৈরি করা, বিল্ড এ টিম। সেকেন্ড হচ্ছে ডিফাইন টিম গ্রাউন্ড রুলস। আজকে আমরা এই 2টা টপিক কভার করার চেষ্টা করবো, যদিও মনে পিছিয়ে গেছে, একটু বেশি কথা হয়ে গেছে। তারপর 5টা টপিক পড়বো, ঠিক আছে? তো আমরা যাই ভিতরে, আসলে কথা বলি। সো বিল্ড এ টিম, এবং এই পুরো লেসনটা, এই মডিউলটার আসলে 7টা টপিক অনুযায়ী 7টা অবজেক্টিভ আছে। প্রথম যে টপিকটা আমরা পড়তেছি বিল্ড এ টিম, সেটার অবজেক্টিভ হচ্ছে ডিটারমাইন প্রজেক্ট টিম মেম্বার্স রিকোয়ারমেন্টস, অ্যাপ্রেস টিম স্কিলস আর মেইনটেইন টিম নলেজ ট্রান্সফার। তার মানে আমার প্রজেক্টটা করতে আমাদের মানুষ লাগবে, তাই না? শুধু মানুষ না, আরো অন্য মানুষের সাথে আরো রিসোর্স লাগবে, ইকুইপমেন্ট লাগবে, ফ্যাসিলিটিস লাগবে। সেটা হচ্ছে রিকোয়ারমেন্টস। তারপর হচ্ছে আমার যে টিম কাজ করবে, সেই টিমের কি কি ধরনের স্কিল লাগবে। আমাদেরকে মনে আছে যে আমরা অ্যাজাইল টিমে কি ধরনের স্কিল লাগে? অ্যাজাইল টিমটা কিরকম হবে? ক্রস ফাংশনাল, আই শেপ নাকি টি শেপ? টি শেপ। টি শেপ, স্কিলটা হ্যাঁ টি শেপ হবে না, টি শেপ স্কিল হবে। এবং এটাকে আমরা একটা ফ্রেজ দিয়ে বলি, সেটা হচ্ছে জেনারেলাইজিং
স্পেশালিস্ট, স্পেশালিস্ট, জেনারেলাইজিং স্পেশালিস্ট, এই ধরনের লোকজন থাকতে হবে। তার মানে তারা দুই একটা বিষয়ে স্পেশালিস্ট হবে আর তাদের ব্রেথ অফ নলেজ আরো বিভিন্ন বিষয়ে থাকবে, এরকম টিমকে আমরা চাচ্ছি। এবং এই টিমকে বলা হচ্ছে জেনারেলাইজিং স্পেশালিস্ট। ঠিক আছে, এই ফ্রেজ টার্মটি মনে রাখি, এটাই এখানে এই টপিকে আছে। সো লেটস স্টার্ট বিল্ড এ টিম। এটা যেহেতু স্টুডেন্ট ম্যানুয়ালের একদম প্রথম স্লাইড, এই জন্য আসলে পিএমআই তার কথাবার্তা বলছে আর কি, যে পিএমপি সার্টিফিকেশন নিয়ে বলছে। তবে মনে হচ্ছে আচ্ছা দেখেন, যেহেতু এটা স্লাইড প্রথম স্লাইড ছিল, এগুলো আমরা আলোচনা করছি ডোমেইন, টাস্ক এবং এনাবলার্স, তাই না? যেটা একটু আগে আলোচনা করলাম। আচ্ছা, প্রতিটা চ্যাপ্টার যখন আমরা শুরু করব তখন আসলে ওই টপিকের কি কি এনাবলার আছে সেই এনাবলার গুলো কিন্তু আলোচনা আছে, যেটা আসলে স্টুডেন্ট ইসিওতে আছে, এবং যে ইসিও এর রেফারেন্স কিন্তু এটা। ঠিক আছে, এক মানে কি, এক মানে কি মনে আছে? এক মানে হচ্ছে পিপল, দুই নম্বর মানে হচ্ছে পিপল রিলেটেড টাস্ক, আর দুই নম্বরটা হচ্ছে এনাবলার, যেটা এক্সাম কন্টেন্ট আউটলাইনের সাথে মিলিয়ে দেখবেন যে এটা 1.2.2 আছে এক্সাম কন্টেন্ট আউটলাইনে। তো ওইটা আমাদের রিলেট করার কোনো দরকার নেই আসলে, আমরা আসলে জাস্ট দেখবো, জাস্ট আপনাকে মনে রিলেট করে দিলাম, কিন্তু এমনি পরীক্ষার জন্য রিলেশনের কোনো দরকার নেই। তো যদি মনে প্রশ্ন জাগে যে এই পয়েন্টগুলো কোথা থেকে আসলো, তা আমি জাস্ট একটু আপনাদের রিকল করে দিলাম। তাহলে যদি পরের টপিকটা আসি, অ্যাফ্রেজ টিম স্কিলস, তার মানে এটা হচ্ছে পিপল, সবই পিপল হবে তাই না? সব ওয়ান, একটা শুধু কি আছে, টু মানে প্রসেস নিয়ে আছে। আচ্ছা, আর 6 মানে হচ্ছে 6 নম্বর টাস্ক, আর এক হচ্ছে 6 এর 1 নম্বর এনাবলার। আচ্ছা, আমাদের আসলে মেইন এখানে দেখা দরকার যে এই টপিকের সাথে এনাবলার গুলোর সম্পর্ক কি। তাহলে আমরা কি করতে যাচ্ছি, বিল্ড এ টিম। তাহলে টিম তৈরি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে সাপোর্ট ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন। এই ব্যাপারটা আমরা বুঝি না, ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন মানে কি? কেউ বলবেন হোয়াট ইজ ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন, আর এটার বেনিফিট কি, ডিসবেনিফিট কি? এই যে আমাদের ক্লাসটা কি ডাইভার্সিটিফাইড, নাকি সবাই একই এলাকার লোকজন, একই কোম্পানির লোকজন? কিছুটা ডাইভার্সিফাইড, হ্যাঁ কিছুটা ডাইভার্সিফাইড। হ্যাঁ, তো ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন এটা এখন একদম যে কোনো প্রজেক্ট করতে যান, এটা একটা কমন। আমাদের যে মেট্রো প্রজেক্ট হচ্ছে, পদ্মা প্রজেক্ট হচ্ছে, এটা কি শুধু বাংলাদেশের লোকজন কাজ করতেছে? পুরা গ্লোবাল লোকজন কাজ করতেছে, তাই না? ইতালির লোকজন কাজ করতেছে, চাইনিজ লোকজন করতেছে, জাপানিজ লোকজন কাজ করতেছে, আরো অনেকে, আমি জানি না। আমাদের দেশের লোকজন তো আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের, বিভিন্ন রিলিজিয়নের, বিভিন্ন কালচারের লোকজন কাজ করতেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ডাইভার্সিটি, এবং বিভিন্ন লোকেশনে আছে কিন্তু, তাই না? বিভিন্ন লোকেশনে কাজ হচ্ছে। সো ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন এটা একটা বড় বিষয় যখন আপনি টিম তৈরি করবেন। এই যে আমার কাছে যেটা মনে হয়, আপনারা কেউ চিন্তা করছেন কিনা, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকা বোধহয় দেশ যে আসলে মানে তার পুরা খুলে দিচ্ছিল যে যেখান থেকে যে যারা পারো আমার দেশে আসো, হায়ার স্টাডি বা যাই করো, আমরা যেটাকে ব্রেন ড্রেন বলি। তো দেখেন কি হচ্ছে আসলে, মানে তার শত্রু জার্মানি, তার শত্রু কি, তারপরে কি ওখান থেকে কিন্তু আইনস্টাইনকে নিয়ে গেছে, তাই না? আমরা মনে হয় তারাই প্রথম দেশ যারা আসলে ডাইভার্সিটি বা ইনক্লুশন ইমপ্লিমেন্ট করছে, এবং দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় অন্যতম নিয়ামক হচ্ছে আমেরিকা যে লিড দিচ্ছে, সেটা অন্যতম কারণ হচ্ছে ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন, যেটা এখন আপনারা হয়তো খেয়াল করছেন লাস্ট 2-3 বছর প্রায় সব উন্নত দেশগুলোই কিন্তু চাচ্ছে মানুষ ইমিগ্রেশনের কিন্তু অনেক সহজ করছে, তাই না? প্রচুর লোকজন নিচ্ছে, খেয়াল করছেন? কানাডা, অস্ট্রেলিয়া, হ্যাঁ সবাই এটা কিন্তু লাস্টলি টার্কিশ ঘোষণা দিচ্ছে যে তারা নিবে। হ্যাঁ রাইট, তো সব দেশে দেখেন কিন্তু করছে, কারণ দেখতেছে যে আসলে আমেরিকা কিন্তু এটা একটা নিয়ামক যেটা থ্রুতে কিন্তু তার অনেক আগে গেছে। আপনি যদি ডাইভার্সিটি এবং ইনক্লুশন আপনার টিমের মধ্যে না নিয়ে আসেন, তাহলে নতুন আইডিয়া এবং ইনোভেশন করা খুব টাফ। ইনোভেটিভ টিম তৈরি করা, ইনোভেটিভ আইডিয়া বের হওয়া কিন্তু টাফ।
হ্যাঁ, এই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাপ্রেস টিম স্কিল, আমাদের টিম, আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করব সেই কাজটা করার জন্য কি ধরনের টিমের স্কিল লাগবে, আমাদের কম্পিটেন্সি কি লাগবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অ্যাপ্রোপ্রিয়েট লোকজন যদি আমরা প্রজেক্টে নিয়ে আসতে না পারি তাহলে তো প্রজেক্ট সাকসেসফুল করা কোয়াইট ইম্পসিবল। তারপর হচ্ছে ডিটারমাইন টিম মেম্বার্স রিকোয়ারমেন্টস, কতজন লোক লাগবে এবং টিম কাজ করার জন্য তার কি ফ্যাসিলিটিস লাগবে এইসব। কন্টিনিউয়াসলি অ্যাসেস এন্ড রিফ্রেশ টিম স্কিল, এই শুরুতেই টিম স্কিল সেট করলাম এবং সে অনুযায়ী লোক নিয়ে নিলাম, এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, তাদের জন্য কম্পিটেন্সি ডেভেলপ করা, স্কিল ডেভেলপ করা, ট্রেনিং দেওয়া এবং মাঝে মাঝে চেক করে দেখতে হবে যে আসলে আমাদের স্কিলের কোনো গ্যাপ আছে কিনা, আমাদের নতুন স্কিল লাগবে কিনা, বা আমাদের নতুন করে টিম বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট লাগবে কিনা। এটা কিন্তু অলওয়েজ একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, না এটা দেখেন মেইনটেইন টিম নলেজ এন্ড ট্রান্সফার। নলেজ কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? সো টিমের যে নলেজ, টিম তো কাজ করতে গেলেই কিন্তু আমরা শিখি। সবচেয়ে ভালো শেখার উপায় কি? দেখবেন যারা ইউনিভার্সিটি থেকে পাশ করে তারা কি করে, মাঝে মাঝে এরকম বলে যে স্যার আমার বেতনও লাগবে না, খালি আমি কাজ করতে চাই। কারণ কি? শিখতে হবে, তাই না? এবং অন দা জব ট্রেনিং, বা এটাকে আমরা বলি ওয়ার্ক শ্যাডোয়িং বা জব শ্যাডোয়িং, এর চেয়ে ভালো আর ট্রেনিং নাই আসলে। আপনি অনেক ট্রেনিং নিলেন কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, সেটা কিন্তু খুব একটা কাজে লাগবে না। কিন্তু আপনি কোথাও কাজ করলেন, দেখলেন, শিখলেন, মানে আপনি পানিতে নেমে মাছ ধরলেন, তাহলে কিন্তু আপনি যদি হাত ভিজান তাহলে আসলে আপনি শিখবেন। সো এই যে প্রজেক্ট করবো আমরা, অনেক কিন্তু নলেজ গ্রো পাবো আমরা, সেটা যাতে আমরা কালচার করতে পারি নলেজটা, এবং এটা যাতে ট্রান্সফার করতে পারি। আমরা একটা শব্দ ইউজ করছি না যে অ্যাজাইল টিম কি হয়, সেলফ অর্গানাইজিং, তাই না? বা সেলফ ম্যানেজিং, মেইনলি বলি আমরা সেলফ অর্গানাইজিং। সেলফ অর্গানাইজিং টিমের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নিজেরা নিজেদেরকে শেখায়, একজন আরেকজনকে শেখায় এবং একজন আরেকজনের কাছ থেকে শেখে। এটা কিন্তু সেলফ অর্গানাইজিং টিমের একটা বড় বৈশিষ্ট্য, একটু মনে রাখতে হবে। সেলফ অর্গানাইজ টিম একজন আরেকজনকে ট্রেন আপ করে, কোচিং করায়, জব শেডিউলিং করে, ঠিক আছে, যাতে টিম কি হতে পারে। দেখেন আপনারা একটু খেয়াল করছেন আমাদের অর্গানাইজেশনে কি আছে, প্রথম দিকে কিন্তু অর্গানাইজেশন গুলো ছিল জেনারেলাইজ লোকজন দিয়ে ভর্তি ছিল, জেনারেলাইজ লোকজন, তারা নিজেরা স্কিল শিখে শিখে কাজ করার চেষ্টা করছে। এরপরে কি করছি আমরা, স্পেশালাইজ লোকজনকে নিয়ে আসছি অর্গানাইজেশন, যারা বিভিন্ন বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। এরপরে আমরা এখন আবার অ্যাজাইলে বলতেছি জেনারেলাইজিং স্পেশালিস্ট, মানে দুইটার কম্বিনেশন চাচ্ছি আমরা একই লোকের মধ্যে। বুঝতেছি আমরা কিভাবে উঠতেছি আসলে। সো সেলফ অর্গানাইজিং টিমে একটা কাজ হচ্ছে একজন আরেকজনকে ট্রেনিং দিবে, কোচিং দিবে, মেন্টরিং করাবে। দিস আর দ্য রেসপন্সিবিলিটি ফর ইচ আদার। নাহলে কিন্তু টিম গ্রো করবে না, অ্যাজাইল টিম কাজ করতে পারবে না, এবং আমাদের স্কিলগুলোও মিক্স হবে না, জেনারেলাইজ স্কিল তৈরি হবে না। আচ্ছা, তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি, কার কি রেসপন্সিবিলিটি হবে সেটা অ্যাসাইন করা। এখানে একটু খেয়াল করছেন, ডিসকাস রেসপন্সিবিলিটিস উইদিন টিমস, কথাটা এমন ভাবে বলছে আমরা ট্রেডিশনাল, এখানে কিন্তু আমরা যখন পড়বো প্রতিটা টপিক পড়ার সময় আমরা কিন্তু দেখবো যে প্রায় দুইটা আলোচনা আছে। একটা কি ট্রেডিশনাল প্রজেক্টে আমরা এই কাজগুলো কিভাবে করবো, বিল্ড এ টিম কিভাবে করবো, আর অ্যাজাইলে আমরা কিভাবে বিল্ড এ টিম করবো। তো দুইটার মধ্যে দেখবো যে বেশ পার্থক্য আছে। যেমন আমরা গত ক্লাসের লাস্টের দিকে একটা এক্সারসাইজ করছিলাম, তাই না? মনে আছে কোন কাজটা কার রেসপন্সিবিলিটি? হ্যাঁ, আমরা আজকে থেকে জয়েন করছি, অনেকে আজকে জয়েন করিনি মনে হচ্ছে। তানভীর জয়েন করছেন? হ্যাঁ জি ভাইয়া করেছি। আচ্ছা আচ্ছা, আপনি পড়াশোনা করতেছেন তো না নাকি? জি ভাইয়া চলছে। হ্যাঁ, মানে আপনাকে তো আমি সিরিয়াস স্টুডেন্ট ধরতেছি আর কি। তাহলে প্রশ্ন করবেন, অনেকেই ক্লাসে প্রশ্ন করতেছেন না, প্রশ্ন চাই। জি ভাইয়া। দেখেন এখানে আসলে কারণ হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্টে আসলে আমরা অ্যাসাইন করি, জেনারেলি প্রজেক্ট ম্যানেজার টিমকে কাজ অ্যাসাইন করে, এটা ট্রেডিশনাল প্রজেক্টের নিয়ম। গান চার্ট তৈরি করে, কে কোন কাজ করবে, ডাব্লিউবিএস তৈরি করে কাজে অ্যাসাইন করে। কিন্তু অ্যাজাইলে মনে আছে কাজ কে অ্যাসাইন করবে? অ্যাজাইলে উইদিন দ্য টিম ডেভেলপ টিম মিলে। হ্যাঁ, দেখেন এখানে হচ্ছে আমাদের, আমরা বলছি এই কথাটা একটু আবার লিখে রাখেন, আমি একটু টেক্সটে লিখি। সেটা হচ্ছে প্রোডাক্ট ওনার কি ইজ কনসার্ন অ্যাবাউট হোয়াট, তাই না? আমরা কি করতে চাই, কি করলে ভ্যালু হবে, রিকোয়ারমেন্ট কি, হোয়াট অফ দ্য প্রজেক্ট হচ্ছে প্রোডাক্ট ওনারের কাজ। স্ক্রাম মাস্টার কি?
প্রসেস নেই, তাই না? আর ইয়া কি টিমের কাজ কি? টিম হচ্ছে হাউ। এই হাউ কিন্তু বলে দিবে না স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার, ঠিক আছে? একটা কাজ করতে, হ্যাঁ, আমার ইটারেশনের গোলকে অ্যাচিভ করার জন্য কি কি কাজ করতে হবে এবং এই কাজটা করতে কত সময় লাগবে এবং কাজটা কে করবে। একটা শব্দ আমরা ইউজ করি না, ইন্টারনেটে খুব ইউজ করি, এই শব্দটা ইউজ করি না, সাইন আপ। জি ভাইয়া। এই যে আমরা যখন গুগল অ্যাকাউন্ট খুলি, ফেসবুক অ্যাকাউন্ট খুলি, সব জায়গায় কি বলে? একটা থাকে সাইন আপ, একটা হচ্ছে লগ ইন, তাই না? যারা আগে অলরেডি লগ ইন করছে তারা লগ ইন করে ঢুকে যায়, আর যারা নতুন আমরা আসতেছি সাইন আপ করি। এই টাইমটা কিন্তু অ্যাজেলে আছে। সাইন আপ মানে এই যে কাজটা অ্যাসাইন করবো, আমি নিজেই নিজেকে অ্যাসাইন করবো। ফেসবুকে আমাকে পুশ করছে যে তুমি রেজা, তুমি আমার এখানে লগ ইন করো, নাহলে কিন্তু তোমার সর্বনাশ হয়ে যাবে, এরকম বলছে? কাকে বলছে? আমরা কিন্তু নিজেরাই সাইন আপ করছি, হ্যাপিলি সাইন আপ করছি, রাইট? এবং এখন আমরা ভুগতেছি নাকি যে আমাদের সব ডেটা নিয়ে নিচ্ছে ওরা, আমাদের সোশ্যাল মিডিয়া এবং এমন অবস্থায় কুকিজ, তাই না? যদি আপনি একটা সাইট ব্রাউজ করেন, এরপরে যেখানে যাবেন দেখবেন যে আপনাকে সেই প্রোডাক্টেই মার্কেটিং করছে না? যখন আপনি পিএমপি নিয়ে পড়বেন দেখবেন যেখানে যান সেখানে দেখবেন যে পিএমপির কোনো একটা অ্যাড চলে আসছে। সো নো প্রাইভেসি। সো এই সাইন আপ কাজগুলো কে করবে এবং সেটা নিজেরা নিজে থেকে সাইন আপ করবে যে হ্যাঁ এই কাজটা আমি করবো। পোস্টিং নোটে লেখা থাকে, সে নিজে পোস্টিং নোটের নিচে লেখে যে আমি কাজটা করতেছি, করে সে ওখানে আবার লাগাই দেয়। তার মানে এই কাজটা কে করতেছে? অমুক কাজটা করতেছে, কেউ তাকে বলে নাই। হ্যাঁ, সো দিস ইজ নট ইজি। এটা আসলে কাজ করতে করতে টিম এক সময় ওই পর্যায়ে যাবে আসলে। দেখেন তাহলে প্রতিটা টপিক শুরু করার আগে আমরা এনাবলার্স দেখব, হ্যাঁ, এরকম 5-6টা এনাবলার দেখব। তারপরে আমরা দেখব একটা টেবিলের মধ্যে থাকবে, এক সাইডে থাকবে ডেলিভারেবলস এবং টুলস। তার মানে এই টপিকটা নিয়ে যখন আমরা কাজ করবো প্র্যাকটিক্যাল প্রজেক্টে, তখন এই জিনিসগুলো আমাদের তৈরি হবে। হ্যাঁ, একটা হচ্ছে স্কিল লিস্ট। এখন আমরা যেহেতু টিম তৈরি করতেছি, টিমের কিন্তু একটা এনাবলার ছিল যে আমাদের টিমের কম্পিটেন্সি কি কি লাগবে সেটাকে আইডেন্টিফাই করা, সেটা হচ্ছে স্কিল লিস্ট। আমরা কি কি টেকনোলজি ইউজ করবো টিমের কোলাবোরেশনের জন্য, টিমের কমিউনিকেশনের জন্য, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে টেকনোলজি। রিসোর্স শিডিউল মানে কি? কোন কোন রিসোর্স লাগবে এবং কখন তাদের অ্যাভেলেবিলিটি লাগবে, রিসোর্সের প্ল্যানটা, সেটা হচ্ছে রিসোর্স শিডিউল। রেটস খুব ইম্পর্টেন্ট, তাই না? আপনার প্রজেক্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করে, কম্পিটেন্সি, স্কিল, এক্সপিরিয়েন্স কেমন লাগবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু রেট ডিফারেন্ট টাইপ হবে। আপনার রিসোর্সের রেট, ম্যাটেরিয়ালের রেট, ইকুইপমেন্টের রেট। সো অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে ফোকাস থাকতে হবে যাতে আসলে বাজেট এবং এক্সপেকটেশন সব যেটা আমরা করতে পারি আর কি, কনসিডার করে ট্রেড অফ করতে পারি। তারপর রিসোর্স অ্যাসাইনমেন্ট, কে কোন কাজ করবে সেটা আমরা অ্যাসাইন করবো, যে কে কোন কাজটা করবে। আর অ্যাজাইলে আমরা নিজেরা সাইন আপ করবো। একটা টুল নিয়ে আমরা এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে র্যাসি ম্যাট্রিক্স। এটা কাজের অ্যাসাইনমেন্টের জন্য ইউজ হয়। র্যাসি ম্যাট্রিক্স আমার মনে হয় অনেকেই এখানে জানেন। কেউ জানেন হোয়াট ইজ র্যাসি ম্যাট্রিক্স? প্রায় সব জায়গায়, সব ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এটা। র্যাসি মানে কি? জি ভাই, এটা হচ্ছে যে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল। হ্যাঁ, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, লেগেছি বাকি দুটো ভাইয়া। কনসাল্ট এবং ইনফর্ম। তার মানে কোনো একটা কাজ যখন আমরা করবো তখন কাজটা করার জন্য রেসপন্সিবল কে, অ্যাকাউন্টেবল কে, এবং কাজটা করার সময় কার সাথে কনসাল্ট করার প্রয়োজন আছে এবং কাকে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, প্রতিটা টাস্কের এগেইনস্টে আমরা এই র্যাসি ম্যাট্রিক্স ইউজ করতে পারি, সেটা নিয়ে আমরা এখানে দেখব। আর একটা হচ্ছে প্রি অ্যাসাইনমেন্ট টুল। আসলে এটা প্রি অ্যাসাইনমেন্ট না হয়ে এটা হবে একটু, যদি আপনার হার্ড কপি থাকে এটা লেখেন একটু প্রি অ্যাসেসমেন্ট টুল। বুঝতে পারছি কি বললাম? প্রি অ্যাসেসমেন্ট টুল। তার মানে আপনি যখন লোকজনকে আপনার কাজের প্রজেক্টে নেবেন তখন আমরা কি অ্যাসেস করি নাকি করি না, নাকি এমনি লোকজন নিয়ে নেই? অ্যাসেস করি না? বিভিন্ন পরীক্ষা নেই, ভাইবা নেই, বিভিন্ন কিছুর উপরে, রিটেন এক্সাম, ভাইবা এক্সাম, তারপরে আমরা তার অ্যাটিটিউড দেখি, বিহেভিয়ার দেখি, সব মিলে কিন্তু একটা লোককে আমরা প্রজেক্টে সিলেক্ট করি। সেই এটাকে বলা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট টুল। আমি টিমের লোকজনকে নিয়ে আসবো, অ্যাসাইন করবো, তার আগে আমি তাকে অ্যাসেস করে নেব, হি অর শি ইজ ফিট ফর দ্য প্রজেক্ট।
এটা হচ্ছে প্রি অ্যাসেসমেন্ট টুলস। এখানে 5টা টুলের আলোচনা করবো আমরা। পরীক্ষায় এই 5টা টুল থেকে একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, একটা স্লাইড আছে, আমরা দেখবো। এবার সারোয়ার বলেন ভার্চুয়াল টিম কি? ভার্চুয়াল টিমস ভাই যেমন আমরা ভার্চুয়ালি কাজ করতেছি, অনেক ক্ষেত্রে আমাদের এক্সপার্টের সাথে একজন বা দুজন অ্যাড থাকে, সে ডিরেক্টলি কাজ করে না, কিন্তু মিটিং গুলোতে থাকে হয়তো একটা বা দুইটা মান্থলি বা ফোর্টনাইটলি। আমার জিওগ্রাফি ডিসপার্স না, অন্য জায়গায় আছে, তারা আসলে অন্যভাবে আমাদের সাথে কানেক্টেড, কো-লোকেটেড না, একই জায়গায় না। এটা কিন্তু এখন একদম নরমাল, তাই না? আর কোভিড এর কারণে এটা একদম নিউ নরমাল ভার্চুয়াল টিম। আমরা এখন সবাই ভার্চুয়ালি কাজ করতেছি, তাই না? রবি তো অনেক অফিস স্পেস ছেড়ে দিছে। রবি আপনারা তো জানেন যে অনেক অফিস স্পেস ছেড়ে দিছে, যে আমাদের তো অফিস লাগতেছে না অনেকদিন ধরে, তো অফিস ছেড়ে দিছে। হ্যাঁ, আসলে আমাদের এখানে আমাদেরকে ছেড়ে দিবে। ছেড়ে দিবে না? হ্যাঁ, কি আমাদেরকে ছেড়ে দিবে নাকি স্পেস ছেড়ে দিবে? ভাই আমাদেরকে ছেড়ে দিবে, টাওয়ার সেল হয়ে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো ভার্চুয়াল টিম কিন্তু এখন নিউ নরমাল। যেহেতু আমরা টিম নিয়ে কথা বলতেছি, বিল্ড এ টিম, তার মানে আমাদেরকে দেখতে হবে ভার্চুয়াল টিমের কোনো অপশন আছে কিনা। ভার্চুয়াল টিম হলে কি কি বেনিফিট হতে পারে বলেন দেখি। ভার্চুয়াল টিমের বেনিফিট কি? এক নম্বর কস্ট ইফেক্টিভ হয়, টাইম মানে খুব কম সময়ের মধ্যে অনেকগুলো জিনিস কভার করা যায়। তারপরে আমরা ভ্যালুয়েবল রিসোর্স পাই। তারপরে স্কিল, না স্কিল ভ্যালুয়েবল রিসোর্স পাই, স্কিল পাই, রাইট। এই তিনটা কিন্তু মেইন বিষয়। হ্যাঁ, কস্ট ইফেক্টিভ, টাইমের একটা আমরা বেনিফিট পাই বিরাট। কারণ দেখা যায় আমরা ইচ্ছা করলে আমি অনেক আগে একটা বই পড়ছিলাম, এই বইটা আপনারা পড়বেন, আমি মনে হয় এখনো বইটা খুব রেলিভেন্ট। ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, কেউ পড়ছেন কিনা এখানে যাই না। ফ্রিডম্যানের বই, ডাবল এন হতে পারে, আমি শিওর না। ওয়ান অফ দ্য মানে কি বলো এটাকে যেন বেস্টসেলার বই আর কি। তো এখানে আসলে অনেক আগের বই, মানে এটা 2000-এর দিকে লেখা বইটা। সেই বইটাতে সেই সময় বলতেছিল যে মানে ইন্ডিয়াতে ওই সময়, হ্যাঁ 2000 দিকে, 2001, 2, 3 এরকম সময়, ওই সময় ইন্ডিয়াতে উনি একটা মানে উনি আসলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বইটা লিখছে, ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। তো তার মধ্যে একটা দুইটা জায়গায় উনি মেইন ফোকাস করছিল, চায়না কিভাবে আসলে ইকোনমিক্যালি এত বুম করতেছে সেটাই দেখার জন্য। চায়না আর ইন্ডিয়ার স্পেশালি আইটি বুমিং, ঠিক আছে। তো এখানে গিয়ে দেখলো যে ওই সময়ের কথা, যে একটা ফুল বিল্ডিং মানে হাই টাওয়ার একটা, সেই টাওয়ারে সবাই হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অফ আমেরিকান কোম্পানিজ, যারা হচ্ছে মিড এবং স্মল টাইপ অর্গানাইজেশন, তাদের সমস্ত সিও, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পিএ বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই অফিসের লোকজন, যারা বিবিএমবিএ করা ইন্ডিয়ান বিভিন্ন আইআইটি বা ইয়া থেকে। বুঝতে পারছেন কারণ কি? এখানে কি করতেছে, এই যে এখানকার যে আমেরিকান সিও, উনি যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছে, উনি কাজ অ্যাসাইন করে দিয়ে যাচ্ছে ইন্ডিয়ান টিমকে। উনি যখন অফিসে চলে যাচ্ছে, বাসায় রেস্ট নিচ্ছে, এই সময় কিন্তু ইন্ডিয়া খালি তখন অফিসে ঢুকতেছে। অফিসে ঢুকে সে দেখলো যে স্যার আমাকে এই কাজ অ্যাসাইন করে দিছে, আমাকে প্রেজেন্টেশন স্লাইড বানাতে হবে, এই এক্সেলে অ্যানালিসিস করতে হবে, এখানে কিছু এন্ট্রি দিতে হবে, এখানে কিছু আপডেট করতে হবে। এই সমস্ত কাজ করে যখন সে 4টা-5টা বেরিয়ে যাচ্ছে, তখন সে সাবমিট করে চলে যাচ্ছে। আর এই পার্সন কি করতেছে, উনি ঘুম থেকে উঠে দেখতেছে যে এভরিথিং ইজ রেডি। সো আসলে তারা আসলে তাদের টাইমকে ডাবলিং করতেছে। সো এটা কিন্তু আমরা ভার্চুয়াল টিম ইউজ করে উই ক্যান গেট দিস বেনিফিট। সো যখন আমরা টিম তৈরি করব, if there is any option to explore virtual team option, then we use that. হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন আমরা কিসের কথা বলতেছি। টিম মানে কি? প্রজেক্ট টিম, তাই না? সুন্দর একটা ডেফিনেশন দিছে। এই যে ব্লু কালার আমরা দেখতেছি এবং একটা স্টার আছে, এটা মানে কি কেউ জানেন? ব্লু কালার এবং স্টার, হ্যাঁ ডেফিনেশন আছে। ব্লু কালারটা মানে হচ্ছে ডেফিনেশন, ব্লু কালার মানে হচ্ছে ডেফিনেশন, আর স্টার মানে হচ্ছে এই যে নিচে লেখা আছে।
তার মানে এটা পিএমবক এর গ্লোসারি থেকে নেওয়া হয়েছে, পিএমবক 6th এডিশনের গ্লোসারির ডেফিনিশন থেকে নেওয়া হয়েছে। এটা প্রজেক্ট টিমের ডেফিনিশনটা কি, ঠিক আছে? এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু এরকম লেখা আছে, ব্লু কালারে আছে এবং একটা স্টার আছে, স্টুডেন্ট ম্যানুয়ালেও কিন্তু আছে, আপনারা একটু খেয়াল করবেন। তো দেখেন, প্রজেক্ট টিম হচ্ছে a set of individuals who support the project manager in performing the work of the project to achieve its objective. সুন্দর একটা ডেফিনেশন। আচ্ছা, আমরা আসলে এই টপিকটা পড়তেছি, কিসের টপিক আসলে এটা? মেইন হচ্ছে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট, তাই না? এবং প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট ইনক্লুডস দিস, হ্যাঁ, এস্টিমেট করা কি ধরনের রিসোর্স লাগবে আমাদের, আইডেন্টিফাই করা, এস্টিমেট করা, তাদেরকে একুয়ার করা এবং থ্রু আউট দ্য প্রজেক্ট তাদেরকে ম্যানেজ করা। এই তিনটা মেইন কাজ, তাই না? এস্টিমেট করা, তারপরে সেই অনুযায়ী একুয়ার করা এবং থ্রু আউট দ্য প্রজেক্ট সেটাকে ম্যানেজ করা, ঠিক আছে? তারপরে কি, এস্টিমেট দ্য আদার রিসোর্স দোজ টিম মেম্বার্স উইল নিড টু ক্যারি আউট দ্য ওয়ার্ক। শুধু মানুষ নিয়ে আসলে তো হবে না, ল্যাপটপ লাগবে, সার্ভার লাগবে, অফিস স্পেস লাগবে, টেবিল চেয়ার লাগবে, সো সেটাকে আইডেন্টিফাই করা, তারপরে সব লোকজনকে অবটেইন করা, তারপর টিমকে ডেভেলপ করা। ডেভেলপ করা মানে হচ্ছে, টিম ডেভেলপ মানে কি, দুইটা মেইন ফ্যাক্টর টিম ডেভেলপমেন্টের। একটা হচ্ছে অ্যাজ এ টিম, যাতে তাদের মধ্যে কোহেসিভনেস বাড়ে, তারা অ্যাজ এ টিম কাজ করতে পারে, সেরকম যাতে একটা সিচুয়েশন তৈরি করতে পারি আমি, টিম অ্যাজ এ টিম যাতে গ্রো করতে পারে। আর একটা হচ্ছে আমাদের যদি কোনো স্কিল গ্যাপ থাকে বা কোনো ট্রেনিং এর প্রয়োজন হয়, সেই ট্রেনিং দিয়ে টিমের স্কিলকে, কম্পিটেন্সিকে একটা লেভেলে নিয়ে আসা, যাতে সে কন্ট্রিবিউট করতে পারে প্রজেক্টে। তো সেই দুইটাকে বলা হচ্ছে ডেভেলপ দ্য টিম, ঠিক আছে? এই যে দেখেন লেখা আছে, ইমপ্রুভ দেয়ার কম্পিটেন্সি, ফ্যাসিলিটি ইন্টারাকশনস এন্ড ক্রিয়েট অ্যান ইফেক্টিভ টিম এনভায়রনমেন্ট। আমি দুইটা পার্সপেক্টিভ বললাম, একটা হচ্ছে স্কিল বাড়ানো, একটা হচ্ছে টিম যাতে কাজ করতে পারে সেই বন্ডিংটা তৈরি করা। আর আরেকটা কাজ কি করতে হবে আমাদের? আমরা তো অনেক এগুলো কি সব আমরা বিভিন্ন এফোর্ট দিচ্ছি যাতে টিম কাজ করতে পারে, কিন্তু টিম আসলে ইফেক্টিভ হচ্ছে কিনা, প্রোডাক্টিভিটি বাড়ছে কিনা, তারা কি আসলে কাজ করতে পারছে কিনা, নাকি গ্যাপ আছে, সেটাকে আমাদেরকে আসলে পারফরমেন্স মেজার করে দেখতে হবে এবং কন্টিনিউয়াসলি কি করতে হবে, ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করতে হবে। এই যে আমরা রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম, এইটা আসলে পিএমবকের একটা ফুল চ্যাপ্টার আছে এটা নিয়ে। চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমার এটা মনে হয় একটু ওপেন করা আছে, আমি একটা ইমেজ আমি একটু ওপেন করি, তাহলে একটু বোঝা যাবে। দেখা যাচ্ছে এটা? জি ভাইয়া। হ্যাঁ, এটা কিন্তু আমি মাঝে মাঝে রিলেট করবো, হ্যাঁ, যদিও আমাদের পিএমবক ওইভাবে পড়তে বলা হয় নাই, কিন্তু তারপরেও কিন্তু অনেক জিনিসই পিএমবক থেকে আমাদের পড়তে হবে, কারণ ডিটেলটা পিএমবকে আছে। আমি আসলে এই চ্যাপ্টারটাকে রেফার করতেছি, প্রসেস রিসোর্স ম্যানেজমেন্ট, ঠিক আছে? সো রিসোর্স ম্যানেজমেন্টে দেখেন কি আছে, দুইটা প্রসেস আছে, কিসে? প্ল্যানিং আছে, কিন্তু এটা কি মনে আছে তো? এটা প্ল্যানিং, এটা ছিল ইনিশিয়েশন, রাইট? জি। আর এটা কি? এক্সিকিউশন, এটা মনিটরিং, মনিটর এন্ড কন্ট্রোল। তাহলে হ্যাঁ, ক্লোজ। সো এখানে দেখেন, টু প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, এই যে একটু আগে আমরা বলতেছিলাম যে এস্টিমেট করতে হবে, প্ল্যান করতে হবে যে আমাদের কি কি রিসোর্স লাগবে, সেই কাজটা করা হবে এই জায়গাটাতে। হ্যাঁ, এই দুইটা প্রসেসে প্ল্যানিং করবেন আপনি, কিভাবে অ্যাকোয়ার করবেন, কি কি ট্রেনিং লাগবে, তারপর কিভাবে টিমকে মোটিভেট করবেন, রিকগনিশন দিবেন টিমের, কি কি কম্পিটেন্সি লাগবে, রোলস এবং রেসপন্সিবিলিটি কি হবে আপনার প্রজেক্টে। প্রতিটা প্রজেক্টে কিন্তু আমরা কি হয়, একটা আলাদা অর্গানোগ্রাম তৈরি হয়, সেটাকে আমরা বলি প্রজেক্ট অর্গানোগ্রাম। প্রজেক্ট অর্গানোগ্রাম হয় না? যখনই কোনো একটা প্রজেক্ট শুরু হবে, একটা অর্গানোগ্রাম তৈরি করি কিনা? প্রজেক্ট ম্যানেজার জেনারেল টপে থাকে, তার সাথে কিন্তু অনেক লোকজন থাকে, যেমন এইচআর থাকতে পারে, ফাইন্যান্স থাকতে পারে, ওই প্রজেক্টের ফাইন্যান্স ম্যানেজার জন্য, লজিস্টিক্স থাকতে পারে, তারপরে বিভিন্ন টিম লিড থাকবে, টিএল, টিম লিডের নিচে আসলে টিমের লোকজন থাকবে, টিম মেম্বার। এইভাবে নর্মালি আমরা একটা অর্গানোগ্রাম ইউজ করি, ট্রেডিশনাল প্রজেক্ট স্পেশালি। হ্যাঁ, আর অ্যাজাইলে তো আমরা দেখছি যে 3টা রোল থাকে, স্ক্রামে স্পেশালি। অন্য অ্যাজাইলের ফর্মে কিন্তু অন্য ডিফারেন্ট রোল আছে, যেমন মনে আছে এক্সপিতে কিন্তু 4টা রোল ছিল, একটা এক্সট্রা রোল ছিল বোধহয় কোচ এবং টেস্টার, এরকম বোধহয় 2টা রোল ছিল। আর অনেক জায়গায় আছে একটা খুবই ইম্পর্টেন্ট রোল, যেটা হচ্ছে আর্কিটেকচার ওনার, আর্কিটেকচার ওনার। তো এটা আবার অন্য ইয়াতে আছে, যাই হোক।
সো এই জিনিসগুলো আমরা করি এই জায়গাতে 9.1 এবং 9.2 তে। ঠিক আছে, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, কাজ করার জন্য প্রতিটা কাজ আমরা পরে যাব, এটা পরে আবার আলোচনা করবো। আমি প্রজেক্টকে ব্রেকডাউন করে আমরা আসলে মেজর কম্পোনেন্ট তৈরি করি, ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করি। সেই কম্পোনেন্টকে বলা হয় WBS কম্পোনেন্ট। WBS মানে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তার মানে আমরা পুরো প্রজেক্টের কাজটাকে আমরা ব্রেকডাউন করে স্মলার কম্পোনেন্ট বানাচ্ছি। ঠিক আছে, এর নিচে থাকে প্রতিটা WBS এর সব লাস্টের স্টেজকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ, এবং ওয়ার্ক প্যাকেজের নিচে থাকে অ্যাক্টিভিটি। এই সময় না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, কারণ এটা আমরা পরে গিয়ে পড়বো, এটা নিয়ে ডিটেল আলোচনা আছে। সো প্রজেক্টকে ভেঙে আমরা ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করি, সেটাকে বলা হয় WBS, এবং WBS এর লাস্ট লেভেলকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ। এবং ওয়ার্ক প্যাকেজে মাল্টিপল অ্যাক্টিভিটি বা টাস্ক থাকে, যে টাস্কগুলো করলে আপনি ওয়ার্ক প্যাকেজটা ডেলিভারি দিতে পারবেন। ঠিক আছে, সেই অ্যাক্টিভিটিটা করতে, প্রতিটা অ্যাক্টিভিটি করতে আপনার রিসোর্স লাগবে। কি রিসোর্সের কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে, টি এবং কিউ। টি মানে টাইপ, কিউ মানে কি কোয়ান্টিটি, সেটা বের করার প্রসেস এইটা এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স। তার মানে আমার প্রজেক্টে যে কাজগুলো করতে হবে, প্রতিটা কাজের জন্য আমার কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে। টাইপ বলতে আমি শুধু হিউম্যান রিসোর্স বলতেছি না, হিউম্যান রিসোর্স তো সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ, এরপরে ম্যাটেরিয়াল আছে, ইকুইপমেন্ট আছে, ফ্যাসিলিটিস আছে। আর কোয়ান্টিটি মানে কি পরিমাণ মানুষ লাগবে, কি পরিমাণ ইঞ্জিনিয়ার লাগবে, কি পরিমাণ লেবার লাগবে, কি পরিমাণ ইকুইপমেন্ট লাগবে, কি পরিমাণ যদি বাড়ি বানাই ব্রিক লাগবে, সিমেন্ট লাগবে, স্যান্ড লাগবে, আয়রন লাগবে, রড লাগবে, সেগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিটি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যখন ডেভেলপমেন্টে আসবো, অ্যাকোয়ার রিসোর্স, তার মানে প্ল্যান অনুযায়ী কি করবো আমরা রিসোর্স অবটেইন করবো, তাই না, অ্যাকোয়ার করবো। আমাদের কিন্তু এখন আসলে প্রসেসের একদম ভিতরে যেতে হবে এরকম না, প্রসেসগুলো কি করে এটা বুঝতে পারলে হবে। এখানে নাম থেকে বোঝা যাচ্ছে অ্যাকোয়ার রিসোর্স মানে কি। হ্যাঁ, রিসোর্সকে অবটেইন করা, কি অনুযায়ী অবটেইন করা, যে আমরা এখানে যে প্ল্যান তৈরি করছি সেই অনুযায়ী অবটেইন করা। অবটেইন করার পরে নেক্সট কাজ কি, টিমকে ডেভেলপ করা। একটু আগে বললাম ডেভেলপ করার উদ্দেশ্য দুইটা, কি কারো মনে আছে? দুইটা, টিমকে আমরা ডেভেলপ করব, টিমের ইন্টারনাল দুইটা অ্যাসপেক্ট। ইন্টারনাল টিম বন্ডিং, আর আরেকটা হচ্ছে টিমের ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্ট। রাইট, এক্সেলেন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ম্যানেজ টিম। ম্যানেজ টিম মানে হচ্ছে আমরা কোথায় আছি, এক্সিকিউশনে। এখন টিম তো আমার হাতে আছে, টিমকে ডেভেলপ করছি, এখন টিম কি করব, ম্যানেজ করব, যাতে তারা ঠিক মতো কাজ করে প্রজেক্টে। ঠিক আছে, এবং প্রজেক্টের আউটপুট তৈরি করে, যেটা আমরা ডেফিনেশন থেকে দেখলাম। প্রজেক্টের টিম, প্রজেক্ট টিমের ডেফিনেশন কি, যে লাস্টে কথা ছিল যে প্রজেক্ট অবজেক্টিভ মিট করতে পারে। এই ধরনের স্কিল লোকজনকে আমরা মিলে, ইন্ডিভিজুয়ালকে মিলে আমরা প্রজেক্ট টিমটা তৈরি করব এবং ম্যানেজ করে আমাদের যে টার্গেটেড গোল সেটা আমরা অ্যাচিভ করব। আর কন্ট্রোল রিসোর্স মনিটরিং কন্ট্রোলিং। ঠিক আছে, এখানে একটু ডিফারেন্স আছে। ম্যানেজ টিমে আসলে একটা কাজ হচ্ছে টিমের পারফরমেন্স দেখা, টিম কিরকম পারফর্ম করতেছে, হিউম্যান রিসোর্স। আর কন্ট্রোল রিসোর্স হচ্ছে হিউম্যান রিসোর্স ছাড়া বাকি যে জিনিসগুলো আছে, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস বা টাকা, এগুলোকে কি করতে হবে, এগুলোকে তো কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ডিমান্ড এবং সাপ্লাই যাতে ঠিক থাকে। মেইন হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই, কখন কোন ম্যাটেরিয়াল লাগবে, কোন কি লাগবে, সে অনুযায়ী আপনাকে সাপ্লাই এনশিওর করতে হবে, নাহলে তো আপনার কাজ সব ডিলে হয়ে যাবে। সেই ডিমান্ড এবং সাপ্লাইকে ব্যালেন্স করতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল রিসোর্সের কাজ। এবং ইট ইজ অনলি টকিং অ্যাবাউট কি পিপল ছাড়া অন্য রিসোর্স, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস। আর ম্যানেজ টিম এটাও কিন্তু মনিটরিং এর কাজ করে, কিন্তু শুধু মানুষের, হিউম্যান রিসোর্সের। এটা একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন ম্যানেজ টিম এবং কন্ট্রোল রিসোর্সের। এটা পিএম বক পড়লে বুঝতে পারবেন। জাস্ট এটা একটু পাশে লিখে রাখেন যে কন্ট্রোল রিসোর্স দ্বারা আমরা বুঝাচ্ছি কোন টাইপ রিসোর্স, যেটা মানুষ না। ঠিক আছে, ফিজিক্যাল রিসোর্স, এটাকে পিএম বকে বলছে এক কথায় ফিজিক্যাল রিসোর্স। ঠিক আছে, আর এটা দ্বারা আমরা যে পারফরম্যান্স মেজার করি এটা হচ্ছে হিউম্যান রিসোর্স বা পিপল রিসোর্স কিংবা টিম রিসোর্স। এই তিনটা নামে আমরা বলতে পারি। বুঝতে পারছি আমরা? তাহলে এই যে 6টা প্রসেস দেখলাম 9.1 থেকে 9.6, সেই কথাটাই কিন্তু এই যে এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে কথাগুলো বলছে না, খেয়াল করছেন, এই কথাগুলো কিন্তু সবই এই 6টা প্রসেসকে নিয়ে বলছে। এই 6টা প্রসেস আমি এখানে লিখে দিচ্ছি এইভাবে।
প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এস্টিমেট অ্যাক্টিভিটি রিসোর্স, এই দুটো কোথায়? প্ল্যানিং এ। এই তিনটা কোথায়? এক্সিকিউশনে। এক্সিকিউশন। আর এটা হচ্ছে মনিটরিং কন্ট্রোল। মনিটরিং কন্ট্রোল। ঠিক আছে, এই কথাটাই কিন্তু হাই লেভেলের কথাটা কিন্তু এখানে বলা আছে। অলরাইট, আচ্ছা এবার আসেন প্রজেক্ট টিম মেম্বার রিকোয়ারমেন্টস। হ্যাঁ, তার মানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে না যে কয়জন ইঞ্জিনিয়ার লাগবে, কয়জন আমাদের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট লাগবে, তারপর লেবার লাগবে, তারপর আর্কিটেক্ট লাগবে, প্রজেক্ট অনুযায়ী আর কি ভেরি করবে কি পরিমাণ লাগবে। এবং যখন আমরা এটা তৈরি করবো, আইডেন্টিফাই করবো কি পরিমাণ লাগবে, কি টাইপের লাগবে, যে আমি যে কথাটা একটু বললাম টাইপ এবং কোয়ান্টিটি, সেটা হচ্ছে টিম মেম্বার রিকোয়ারমেন্টস। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট, আমরা এই শব্দটা ইউজ করি না, টেলকোতে খুব মনে ইউজ হয়, আমি জানি না অন্য জায়গায় ইউজ হয় কিনা। এটার মানে কি? স্কপ, single point of contact. সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আর এটা স্কপ, সিঙ্গেল পয়েন্ট অফ, আচ্ছা এতে কি? এতে ফেইলুর। হ্যাঁ, সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর। স্পক তো আমরা অনেক সময় ইউজ করি যে এই গ্রুপের স্পক হচ্ছে উনি, যার সাথে কোনো ব্যাপারে আমরা তার সাথে কন্ট্যাক্ট করবো। হ্যাঁ, আর স্পকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পকটা আমরা টেকনোলজিতে খুব ইউজ করি। স্পক মানে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর। আমরা যখন রিসোর্স প্ল্যান করতেছি, টিম মেম্বার রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতেছি, তখন যাতে এরকম না হয় যে একটা রিসোর্স রাখলাম এরকম যে তার কোনো সাপোর্টিং বা অল্টারনেটিভ বা স্ট্যান্ড বাই কেউ নাই, সে যদি অসুস্থ হয়ে যায় বা টিম থেকে চলে যায় তাহলে প্রজেক্ট ভেঙে পড়বে, এরকম যাতে না হয়। সো এটা হচ্ছে স্কপ। এমনভাবে আমাদের প্ল্যান করতে হবে যাতে উই ক্যান অ্যাভয়েড সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর। বুঝতে পারছি? ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমরা কি বলতেছি দেখেন, জেনারেলাইজ স্পেশালিস্টের একটা সুবিধা কি, আপনি ইজিলি সিঙ্গেল পয়েন্ট অফ ফেইলুর কি করতে পারবেন, কিছুটা মানে বাঁচাতে পারবেন। একজন অসুস্থ, তাইলে অন্য কেউ হয়তো কাজ চালায় নিতে পারবে, হয়তো তার মতো পারবে না, কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। ঠিক আছে? So use generalizing specialists who have a core competency and general skills that can be leveraged to support other areas of the project. ঠিক আছে, জেনারেলাইজ স্পেশালিস্টের মেইন উদ্দেশ্য এটা, আমাদের তার অন্য স্কিলগুলোকে লেভারেজ করতে পারি। এবং আমরা এটা দেখছি না, টি শার্ট দেখছেন তো, এই কথাটা একটু মনে রাখবেন। আমরা চাচ্ছি ডেপথ অফ নলেজ আর ব্রেথ অফ নলেজ, কি এটাকে ইন্ডিকেট করছে। একটু মনে রাখবেন যে এটা আসলে এই যে টি শেপটা আমরা বলতেছি, তার আসলে টির মাথাটাতে কি থাকে? ব্রেথ থাকে, ব্রেথ অফ নলেজ। আর ভার্টিক্যালি কি থাকবে? ডেপথ অফ নলেজ। ঠিক আছে? আচ্ছা, এর সাথে সাথে আমাদের কি লাগবে? এগুলো তো পিপুল নিয়ে কথা বললাম। ফিজিক্যাল রিসোর্স লাগবে, সাচ অ্যাজ ইকুইপমেন্ট, ফ্যাসিলিটিস, মেশিনারিজ, এটা। এবং অ্যাক্সেস রাইট ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না? অ্যাক্সেস রাইট, আপনি কোনো সাইটে ঢুকবেন, এমনি ঢোকা যাবে? পারমিশন লাগবে। কোনো একটা ডেটা সেন্টারে কাজ করবেন, ইউ হ্যাভ টু হ্যাভ পারমিশন। এই যে শান্তরা কি টাওয়ার নিয়ে কাজ করে, টাওয়ারে কি যে কেউ ঢুকতে পারে? প্রসিডিউর আছে, তাই না? যারা অথরাইজ তারাই শুধু টাওয়ারে ঢুকতে পারে। হ্যাঁ, কার্ডই কাজ করবে না। হ্যাঁ, কার্ডেই কাজ করবে, রাইট। এটার কারো মনে আছে? এটা আমরা কিন্তু পড়ছিলাম, কোথায় পড়ছিলাম একটু বলেন। এই যে আমরা কিন্তু অনেক জিনিস রিপিট হবে, যেটা অলরেডি আমি অর্গানাইজেশন ম্যানেজমেন্ট মনে হয় কোন চ্যাপ্টারে পড়ছিলাম, অর্গানাইজেশন, এবং এটার মানে কি, কোন চ্যাপ্টারে পড়ছিলাম কারণ মনে আছে? এটা প্রজেক্ট ম্যানেজারস রেসপন্সিবিলিটি তে মনে হয় পড়ছিলাম। হ্যাঁ, এটা 3 নম্বর চ্যাপ্টারে পড়েছিলাম কি? হ্যাঁ, রাইট, দ্য রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার, রাইট? হ্যাঁ, দ্য রোল অফ দ্য প্রজেক্ট ম্যানেজার। এবং আমরা স্টেক হোল্ডার ডেফিনিশন তো অলরেডি জানি, ডেফিনিশনটা এখানে দেওয়া আছে। an individual, group or organization that may affect অথবা be affected by or perceive itself to be affected by a decision, activity or outcome of the project, program or portfolio, তাকে আমরা বলছি স্টেকহোল্ডার। আর স্টেকহোল্ডার্স ক্যান টেক ভ্যারাইটি অফ রোলস। এই যে রোলগুলো আমরা দেখছিলাম, প্রজেক্ট ম্যানেজার তার একদম কাছাকাছি থাকে হচ্ছে কারা? প্রজেক্ট টিম, প্রোগ্রাম পোর্টফোলিও প্রোগ্রাম ম্যানেজার্স, প্রজেক্ট ম্যানেজার্স, তারপর রিসোর্স ম্যানেজার যারা আপনাকে রিসোর্স দিবে। যে এখানে কিন্তু আমরা রিসোর্স নিয়ে কথা বলতেছি। তারপরে লেয়ারে কারা আছে? স্পন্সর, গভর্নিং বডিজ, স্টিয়ারিং কমিটি, পিএমওস। ঠিক আছে?
সো এই ডিফারেন্ট টাইপ অফ স্টেক হোল্ডারের সাথে ইউ হ্যাভ টু ওয়ার্ক। তা আপনি যখন এই যে টিম নিয়ে কাজ করতেছেন তখন আসলে স্টেক হোল্ডারকে আপনার জানতে হবে, কারণ এই আপনার টিমও তো আপনার স্টেক হোল্ডার না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা স্টেক হোল্ডার নিয়ে বললাম, এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে স্টেক হোল্ডার। আপনাদেরকে কিন্তু আমি এই গত ক্লাসের আগের ক্লাসে 3টা ডকুমেন্ট শেয়ার করছিলাম। একটা ডকুমেন্ট ছিল প্রজেক্ট চার্টার, স্যাম্পল একটা প্রজেক্ট চার্টার দিয়েছিলাম, ঠিক আছে? এর সাথে দিয়েছিলাম একটা স্টেক হোল্ডার ডেসক্রিপশন, রেজিস্টারের একটা টেমপ্লেট দিয়েছিলাম, ডেসক্রিপশন স্টেক হোল্ডার রেজিস্টারের। আর লাস্টে দিয়েছিলাম হচ্ছে এই টেবিলটা, প্রসেসের টেবিলটা, 49 প্রসেসের টেবিলটা আমি দিয়েছি। আমি জানি না আপনারা ভুলে গেছেন কিনা, আমি একটু করি, আমার ওখানে একটু যাওয়া দরকার। আমি যাচ্ছি ওখানে, মানে হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপটাই 109তম 9 ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে এখানে দেখেন এইটা দিছিলাম, এই যে এটা হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন মোটামুটি? জি ভাইয়া। আচ্ছা, স্টেক হোল্ডার রেজিস্টার মানে কি? তার মানে যেখানে আমাদের প্রজেক্টের স্টেক হোল্ডারদের কি রাখি, লিস্ট করে রাখি যে কারা কারা আমাদের স্টেক হোল্ডার। ওই যে বিভিন্ন ক্যাটাগরির স্টেক হোল্ডার দেখলাম আমরা, তো সেগুলোকে আইডেন্টিফাই করে আমরা একটা ডকুমেন্টে রাখি। সেই ডকুমেন্টের নাম হচ্ছে স্টেক হোল্ডার রেজিস্টার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন একটু খেয়াল করেন। এই যে এখানে যে নাম আছে না, লিন্ডা মাইকেল, যিনি আমার অর্গানাইজেশনের সিইও, উনি হচ্ছে আমার প্রজেক্টের কি স্পন্সর। তার মেজর রিকোয়ারমেন্ট কি? যেহেতু সে আমার স্পন্সর, তার মেজর রিকোয়ারমেন্ট হচ্ছে বাজেট, শিডিউল এবং কোয়ালিটি যাতে এনশিওর হয় প্রোডাক্টের। এক্সপেকটেশন কি? কমিউনিটি ইনভলভমেন্ট। এটা আসলে একটা প্রজেক্টের এক্সাম্পল এখানে দেওয়া আছে, আপনারা আজকে এক্সারসাইজ করার সময় দেখবো, সেটা থেকে আসলে এটা বের করছে যে এখানে স্পন্সর কে, আমরা পরে একটু পরে দেখবো। তারপর তার ইনফ্লুয়েন্স কি, যেহেতু সে স্পন্সর, মেজর ইনফ্লুয়েন্স আছে, তাই না? এরিয়াজ ইন্টারেস্ট হচ্ছে যাতে পুরো কমিউনিটি ইনভলভ থাকে। আচ্ছা, ইন্টারনাল অথবা এক্সটার্নাল, সে কি ইন্টারনাল স্টেক হোল্ডার? যেহেতু আমার অর্গানাইজেশনের ভিতরে, তাহলে সে ইন্টারনাল। আর যে আরেকজনের নাম দেখতেছি, সে কিন্তু এক্সটার্নাল রিসোর্স। এবং সে কি সাপোর্টার নাকি সাপোর্টার না? সাপোর্টার মানে কি? সাপোর্টার। হ্যাঁ, প্রজেক্টটা আমাকে সাপোর্ট করবে, হেল্প করবে। অনেক পাওয়া যেতে পারে যে নো মানে কি, এখানে যদি কারো নো থাকতো তার মানে কি তার সাপোর্ট পাওয়া যাবে না। এরকম স্টেক হোল্ডার কি অলওয়েজ পজিটিভ হয় যে সবাই আমাকে হেল্প করবে? এরকম প্রজেক্ট কে করছেন যেখানে সবাই হেল্প করছে আপনাকে? সো দেয়ার উইল বি লট অফ কেসেস না, যেখানে দেখবেন যে অনেকে বাধা দিবে আপনাকে, যাতে প্রজেক্টটা না হয়, প্রজেক্টটা সাকসেসফুল না হয়, বিভিন্ন বাধা পাবেন। তো সেই তাদেরকে আপনি এখানে রাখতে হবে কিন্তু, কারণ তাদেরকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। এখানে যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু এই যে এই কয়েকটা ইনফরমেশন, কি ইনফরমেশন? প্রতিটা স্টেক হোল্ডার রেজিস্টারে মেইনলি 3 ক্যাটাগরি ইনফরমেশন থাকে। এই যে প্রথম যে অংশগুলো দেখতেছেন, এখানে অনেক সময় ইয়াও থাকে, কন্ট্যাক্ট অ্যাড্রেসও থাকে, আরেকটা কলাম থাকতে পারতো কন্ট্যাক্ট অ্যাড্রেস, হ্যাঁ, তার ফোন নম্বর কি, তার ইমেল অ্যাড্রেস কি, এসবও রাখবেন এখানে। তাহলে এই প্রথম 3-4টা কলাম হচ্ছে রিলেটেড টু আসলে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। খেয়াল করছেন? আইডেন্টিফিকেশন ইনফরমেশন একটু লিখে রাখেন। আর পরের দেখেন, পরে কি আছে দেখেন, এই যে রিকোয়ারমেন্ট, এক্সপেকটেশন, ইনফ্লুয়েন্স, এগুলো হচ্ছে তার অ্যাসেসমেন্ট ইনফরমেশন, সে আসলে কিরকম। হ্যাঁ, লাস্টে আছে হচ্ছে টাইপ অফ ক্যাটাগরি, সে কোন টাইপের স্টেক হোল্ডার, সে কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল, সে কি সাপোর্টার নাকি সাপোর্টার না। সো এই 3 ধরনের জেনারেলি স্টেক হোল্ডার রেজিস্টারে ইনফরমেশন ক্যাপচার করা হয়। আপনার প্রজেক্টে এই ধরনের স্টেক হোল্ডার রেজিস্টার বানাইছেন এর আগে? আমরা কেউ বানিয়েছি? আমি এটা সেভ করে রাখছি। দেখেন, এটা যদি না বানাই, স্টেক হোল্ডার কি খুব ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না প্রজেক্টে? ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট না? স্টেক হোল্ডার যদি সবকিছু করলেন, স্টেক হোল্ডার ইজ নট হ্যাপি, তাহলে দেখবেন যে প্রজেক্ট চলতেছে, ঠিক আছে? সো যারা যারা রেলিভেন্ট স্টেক হোল্ডার আছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ম্যানেজ করা, সেটা একটা বড় কাজ।
তাহলে আমরা আসলে এই যে এখানে দেখেন, এই যে এরকম যদি ফিগার দেখেন, এটা আসলে আমি পিএমবকের একটা ফিগার দেখাচ্ছি, যেটা আসলে পিএমবকের একটা চ্যাপ্টার আছে, 13 নম্বর চ্যাপ্টার, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। সেখানে 4টা প্রসেস আছে। আমি যে স্টেক হোল্ডার রেজিস্টার দেখালাম সেটা কোথাকার, এই প্রসেসের আউটপুট, আইডেন্টিফাই স্টেক হোল্ডার। তার মানে প্রজেক্টে আমার কি ধরনের স্টেক হোল্ডার আছে, কি ক্যাটাগরির স্টেক হোল্ডার আছে সেটা আইডেন্টিফাই করা, এবং তাদের আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট ইনফরমেশন এবং ক্যাটাগরি ইনফরমেশন স্টেক হোল্ডার রেজিস্টারে রাখা। এর পরের কাজ হচ্ছে শুধু আইডেন্টিফাই করলে তো হবে না, নেক্সট কাজ হচ্ছে তাদেরকে আপনি কিভাবে প্রজেক্টের বিভিন্ন কাজে ইফেক্টিভলি এনগেজ করবেন সেটাকে আসলে কি করতে হবে, প্ল্যান করতে হবে। এবং এটা কোথায় আছে, এটা প্ল্যানিং এ আছে। এটা কোথায় আছে, ইনিশিয়েশনে। এটা কোথায়, এক্সিকিউশনে। ম্যানেজ স্টেকহোল্ডার এনগেজমেন্ট, আপনি যেটা প্ল্যান করছেন সেটা এখন এক্সিকিউশনে আপনি কি করবেন, এক্সিকিউট করবেন স্টেকহোল্ডারকে ম্যানেজ করার জন্য। আর এটা কোথায় আছে, মনিটরিং এন্ড কন্ট্রোলে, মনিটর স্টেকহোল্ডার এনগেজমেন্ট। তার মানে আপনি যে প্ল্যান করছেন আবার এক্সিকিউশন করতেছেন, ইজ দেয়ার এনি গ্যাপ, ইজ দেয়ার এনি স্কোপ অফ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, ইজ দেয়ার এনি নিড অফ আপডেট, ঠিক আছে। অথবা আপনার নতুন স্টেকহোল্ডার আসছে, সেটা একজন পার্সন হতে পারে, একটা গ্রুপ হতে পারে, একটা অর্গানাইজেশন হতে পারে, তাকে আপনি আবার প্ল্যান করতে হবে, সেটা আপনি মনিটরে ফাইন্ড আউট করবেন, এবং করার পরে আপনি কি করবেন, আইডেন্টিফাই করবেন, আবার প্ল্যান করবেন, পরে আবার এটা এক্সিকিউট করবেন। সো এটা হচ্ছে মনিটর স্টেকহোল্ডার এনগেজমেন্টের কাজ। সেই 4টা প্রসেস কিন্তু এখানে যেমন আইডেন্টিফাই স্টেকহোল্ডার নিয়ে আমরা আলোচনা করতেছি এই টপিকে, এরকম আরো কিন্তু টপিক আছে সামনের দিকে, ওই যে পিপল নিয়ে আমরা আরো দেখবো, যেখানে আসলে স্টেকহোল্ডারে এই 2-3টা প্রসেস নিয়ে আলোচনা করা হবে। তো এই টপিকটা আমরা কোথা থেকে পড়তেছি, একটা অংশ পড়তেছি আজকে, আইডেন্টিফাই স্টেকহোল্ডার, সেটা পড়তেছি চ্যাপ্টার নম্বর 13 থেকে। ঠিক আছে, তাহলে স্টেকহোল্ডার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি একটা প্রজেক্ট চার্টারের ডকুমেন্ট পাঠাইছিলাম, সেটা বোধহয় কেউ পড়েন নাই। সবাই আছি? প্রজেক্ট চার্টারের ডকুমেন্টটা সবাই একটু ডাউনলোড করে নেন তো, প্রজেক্ট চার্টারের ডকুমেন্টটা হোয়াটসঅ্যাপে আছে না? জি ভাইয়া। একটু দেখেন তো, সবাই একটু ডাউনলোড করে নেন। হয়েছে? আপনারা তো আমার মনে হয় সবাই ইয়া ইউজ করছেন, তাই না? জুম যেহেতু আমরা অনেকদিন থেকে ইউজ করতেছি, আমরা অল আর এক্সপার্ট ইন জুম। আমরা তো ইয়া ইউজ করছি না, ব্রেকআউট রুম ইউজ করছি না, ব্রেকআউট রুমস। তানভীর, ব্রেকআউট রুম ইউজ করছেন তো না? জি ভাইয়া। ব্রেকআউট রুম জুমে, হ্যাঁ, ওই যে সেপারেট করে দেয় যে টিম। রাইট। আমি দেখেন আপনারা সবাই একটু চার্টারটা সাথে নেন। আমাদের এখানে 8-9 জন পার্টিসিপেন্ট আছে, আমরা এটাকে 2টা গ্রুপে ভাগ করে দেব এবং জাস্ট 4-5 মিনিট সময় দেব। এর মধ্যে আপনারা একটু প্রজেক্ট চার্টারটা সবাই মিলে ডিসকাস করবেন এবং ফাইন্ড আউট করবেন যে প্রজেক্ট চার্টারের ওই যে স্যাম্পলটা পাঠাইছিলাম ওখানে আসলে কি কি কন্টেন্ট থাকে, এটা কুইকলি একটু ফাইন্ড আউট করবেন। তারপর আমরা ব্যাক করব, ব্যাক করে আলোচনা করবো যে আসলে প্রজেক্ট চার্টার কখন তৈরি করা হয়, প্রজেক্ট চার্টারের কাজ কি এবং প্রজেক্ট চার্টারের কন্টেন্ট কি হয়। ঠিক আছে? সো আমি জাস্ট এখন 5 মিনিটসের জন্য ব্রেকআউট রুমে যাচ্ছি। সবাই প্রম্পট হবে, প্রম্পট হলে কিন্তু আপনারা জাস্ট ইয়া করবেন আর কি, জয়েন করবেন। সো ব্রেকআউট রুমে যাচ্ছি, সবাই জয়েন করেন। সবার কি অবস্থা? সবাই হাত উপরে করেন, ভিডিও তো অফ হচ্ছে, সমস্যা নাই, সবাই হাত উপরে করেন, একটু ব্যায়াম করেন ইনশাআল্লাহ। আর একটু দাঁড়ায় যান, আপনারা তো জানেন যে দাঁড়ায় গেলে আমি যেহেতু ব্রেক দিচ্ছি না, জাস্ট একটু দাঁড়াও যেতে পারেন। ভিডিও খুলে আমার দাঁড়ানোর দরকার নাই। এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে সবাই আসলে প্যান্ট ট্যান্ট পরা আছে নাকি প্যান্ট নাই, এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, একটু দাঁড়ায় গেলে কিন্তু 10% অক্সিজেন ফ্লোটা আরো বেশি হয়। হ্যাঁ, 10% অক্সিজেন ফ্লো বেশি হয় আসলে দাঁড়ানো উচিত। আপনারা যে আমরা বলছিলাম গত ক্লাসে ডেইলি স্ক্রাম মিটিং, সেটা কিন্তু অনেকে দাঁড়ায় করে। হ্যাঁ, ঠিক আছে। অলরাইট, সো কেমন হলো আমাদের?
আচ্ছা, এখন আমাকে একটা প্রশ্ন অ্যান্সার করেন। আমি হচ্ছে মানে এখানে আছি, এই যে দেখা যাচ্ছে আমার, আমি জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করব? হ্যাঁ, সুবোধ নাথ, আপনাকে জিজ্ঞাসা করি যে এখানে যে 49টা প্রসেস দেখতেছি, 49 প্রসেস, শোনা যাচ্ছে সুবোধ? আছেন নাকি নাই? বসবো না দাঁড়ায় থাকবো। দাঁড়ায় থাকলে তো ভালো, দাঁড়ায় থাকা ভালোই, খারাপ না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, না আমি বসে পড়ছি, হ্যাঁ। আচ্ছা, আমাকে নাই বলে শুনতে পাইনি মনে হয়। সুবোধ দা কি আছেন নাকি? শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে, নাহলে হবে না। আচ্ছা, আমাকে যে বলেন, যে আরফান বলেন তাহলে, যে এখানে 49টা প্রসেস আছে, এই প্রসেসের মধ্যে কোন প্রসেসটা দিয়ে আসলে চাটা তৈরি হয়? আরফান কি ভাই? কোন প্রসেসটা দিয়ে আমরা চাটা তৈরি করি? ভাই ইনিশিয়েশনে আসবে, প্রজেক্ট ইনিশিয়েশনে চলে আসবে আর কি। ইনিশিয়েশনে আসবে। জি ভাই। হ্যাঁ, তাহলে কোন প্রসেস দিয়ে করব? ডেভেলপ প্রজেক্ট চার্টার, তাই না? ডেভেলপ প্রজেক্ট চার্টার, এই প্রসেসে চলে তার আসবে। মানে আমরা এই প্রসেস দিয়ে আসলে চার্টারটা তৈরি করি, যেটা আমরা একটা এক্সাম্পল দেখলাম, সেটা আসলে এই প্রসেস দিয়ে তৈরি করা হচ্ছে। তার মানে প্রজেক্ট চার্টার কখন তৈরি করা হয়? একদম শুরুতে, ইনিশিয়েশন। এটা আসলে হ্যাঁ ইনিশিয়েশন। এবং আমরা প্রথম চ্যাপ্টারে কিন্তু পড়েছিলাম যে একটা ছবিও দেখছিলাম যে প্রজেক্ট লাইফ সাইকেলে প্রজেক্ট শুরু হয় হচ্ছে চার্টার দিয়ে। চার্টার মানে আমরা প্রজেক্টটার অথরিটি পাই কাজ করে, প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন হয়, তার রোল রেসপন্সিবিলিটি বলা হয়, তাই না? সো দিস ইজ এ ভেরি হাই লেভেল ডকুমেন্ট, এবং যেটা খুব শর্ট ডকুমেন্ট, 2 থেকে 3 পেজ, যাতে আসলে আমরা ওভারঅল প্রজেক্টে কি ঘটতে যাচ্ছে সেটা আমরা আসলে খুব সহজেই বুঝতে পারি। এবং এটা আসলে লাস্টে কার সিগনেচার থাকবে ডকুমেন্টের শেষে? স্পন্সর। হ্যাঁ, তার মানে এই সিগনেচার পাওয়ার পরেই কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমি অথরাইজড হব বাজেট, তারপর রিসোর্স ইউজ করার জন্য এবং প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার জন্য। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম দেখেন, ইনিশিয়েশনের মাত্র 2টা প্রসেস, তাই না? একটা হচ্ছে চার্টার তৈরি করা, আর কি? স্টেক হোল্ডার, হ্যাঁ, আইডেন্টিফাই স্টেক হোল্ডার। ঠিক আছে, তো আমরা আজকে দেখেন আইডেন্টিফাই স্টেক হোল্ডার দেখলাম, আর চার্টার নিয়ে আমরা সামনে দেখবো চার্টার নিয়ে। ঠিক আছে, তাহলে আমরা এইটা করলাম হচ্ছে স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন। এবং আইডেন্টিফাই করে আমি দেখেন নিচে লিখে রাখছি এই যে স্টেক হোল্ডার রেজিস্টার আমরা রাখি, এবং যেটা আপনাদের একটা স্যাম্পল দিয়েছি। এরপরে আসে স্কিল লিস্ট। আমরা কি বলতেছিলাম যে আমরা যেহেতু টিম বানাচ্ছি, তাহলে আমাদের টিমের স্কিল জানতে হবে তো, তাই না? কি কি স্কিল লাগবে আমার টিমে। এখানে কিছু কমন স্কিল বলা হচ্ছে, এখানে সংখ্যা স্কিল আছে 11টা, বুঝছেন? টোটাল 11টা স্কিল এখানে বলা আছে, এবং এটা প্রজেক্ট ম্যানেজার থেকে শুরু করে টিমে যারা আমরা কাজ করব সবারই 11টা স্কিল কিছু না কিছু থাকতেই হবে। প্রজেক্ট ম্যানেজার সবচেয়ে বেশি থাকতে হবে। 1 নম্বর স্কিল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, সেকেন্ড স্কিল হচ্ছে কালচারাল অ্যাওয়ারনেস, ডিসিশন মেকিং, ফ্যাসিলিটেশন, ঠিক আছে, লিডারশিপ। আমরা বলছি যে লিডারশিপ এবং ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে প্রজেক্ট ম্যানেজার। কিভাবে মিটিং ম্যানেজ করব, কিভাবে নেগোশিয়েট করব, নেটওয়ার্কিং, ইন্টারনাল টিমের সাথে, স্পন্সরদের সাথে, সিনিয়র ম্যানেজমেন্টের সাথে, এবং এক্সটার্নাল টিমের সাথে, ভেন্ডর, সাপ্লায়ার, সবার সাথে। অবজারভেশন অ্যান্ড কনভারসেশন, সার্ভেন্ট লিডারশিপ, টিম বিল্ডিং। এই 11টা স্কিল প্রজেক্ট ম্যানেজার এবং আমরা যারা টিমে কাজ করবো সবার থাকতে হবে। এই 11টা স্কিল নিয়ে কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে কয়েক লাইন করে বলা আছে। আমি ব্যাখ্যায় গেলাম না, কারণ এটা আমরা সবাই মোটামুটি জানি যে আসলে কোনটা কি বুঝাচ্ছে। কালচারাল অ্যাওয়ারনেস জিনিসটা কি? আচ্ছা রেজা ভাই একটু বলা যাবে কি কোনটা? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট যদি শর্টলি একটু ভালো করে বলেন, যে খুব একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো 2-1টা লাইন। না, ওইটা আসলে এখন বলতে চাচ্ছি না, কারণ ওটা টপিক আছে, একটা একদম ফুল টপিক আছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা ঠিক আছে, তো ওইটা আমরা ওই সময় আলোচনা করব। ঠিক আছে, রেসি চার্ট তো আমরা মনে আছে না? রেসি চার্ট বলছিলাম আমি যে আমরা যখন এই যে টিম বানাচ্ছি, এবং রেসি চার্ট দিয়ে কি করা হয় আসলে মেইন কাজ হচ্ছে রেসি চার্ট দিয়ে আমরা অ্যাসাইন করি যে কে কোন কাজটা করবে, ওয়ার্ক অ্যাসাইনমেন্ট করি। যে এখানে দেখেন ফর এক্সাম্পল এই একটা রেসি চার্ট দেখানো হয়েছে। এই রেসি চার্টের মধ্যে কি আছে দেখেন, জেনারেলি এইভাবে রেসি চার্ট বানানো হয় একটা ম্যাট্রিক্স টেবিলে।
ম্যাট্রিক্স কেন বলা হয়? টেবিল কিন্তু একটা ম্যাট্রিক্স, যেখানে 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স এটা, তাই না? কি থাকে? ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইনস থাকে। সো এটা একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, যেখানে আমরা কি দেখছি, বাম সাইডের কলামে আছে, রোতে আছে কি সব কাজগুলোর নাম, এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে 5টা কাজ। আর উপরে কি আছে? আমার টিম। এখানে আমার টিম মেম্বারদের নাম থাকতে পারে কিংবা রোল থাকতে পারে। রোল থাকলে জেনেরিক হবে, তাহলে যে রোলে কাজ করবে সে এটার দায়িত্ব থাকবে আর কি, অটোমেটিক এটা মিন করবে। তাহলে দেখেন এখানে আমরা প্রথমটা যদি একটু ইন্টারফেয়ার করি, প্রথম লাইনটা ক্রিয়েট ব্লুপ্রিন্টস, বিজনেস ব্লুপ্রিন্ট তৈরি করা। এটাতে অ্যাকাউন্টেবল কে? প্রজেক্ট ম্যানেজার। রেসপন্সিবল কে? ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, রাইট? আর সি মানে কি? Consult. কনসালটেন্ট, যেখানে লেখা আছে কিন্তু, হ্যাঁ, কনসালটেন্ট এবং ইনফর্ম। তাহলে কনসাল্ট করতে হবে কার সাথে? কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার। আবার আরেকজনকে পাচ্ছি আমরা যার সাথে কনসাল্ট করতে হবে। হ্যাঁ, আর আরেকটা আউট হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, এইবার দেখেন পরেরটাতে আমরা যদি আসি, এখানে এক প্রজেক্ট ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, কনসাল্ট করতে হবে এবং অ্যাকাউন্টেবল কে? ম্যানুফ্যাকচারিং ম্যানেজার। ঠিক আছে। আচ্ছা, এই ফিগারটার মধ্যে যেটা আসলে একটু গোলমাল আছে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে দুইটা জিনিস এটা খেয়াল করেন। রেসি চার্টে আসলে প্রতিটা কাজের এগেইনস্টে দুইটা রোল আসলে ম্যান্ডেটরি। এই চারটাকে যদি আমি রোল ভাবি, হ্যাঁ, বা কাজ ভাবি, রেসপন্সিবিলিটি ভাবি, এটার নাম কি? র্যাসি। এবং এটাকে সংক্ষেপে কিন্তু বলা হয় র্যাম। র্যাম মানে হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। রেসপন্সিবিলিটি অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স, তার মানে রেসপন্সিবিলিটি কাকে অ্যাসাইন করা হচ্ছে সেই ম্যাট্রিক্স এটা। এখানে চারটা ভাবে আমরা অ্যাসাইন করি, কে রেসপন্সিবল হবে, কে অ্যাকাউন্টেবল হবে, কে কনসাল্টেট করতে হবে কার সাথে, এবং কাকে ইনফর্ম করতে হবে। ঠিক আছে, এটাকে র্যাম বলা হয়। কিন্তু এই দুইটা নাম কিন্তু সাইমেন্টাসলি ইউজ হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। র্যাম মানে কি? রিড অ্যাক্সেস মেমোরি নাকি? রিড অ্যাক্সেস মেমোরি নাকি আমরা কি করবো এখানে? রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখানে দুইটা রোল হচ্ছে ম্যান্ডেটরি, প্রতিটা কাজের সাথে থাকতে হবে। দেখেন, একটা হচ্ছে অ্যাকাউন্টেবল, আর একটা কি? Responsible. আর দুইটা হচ্ছে অপশনাল, কনসালটেন্ট এবং ইনফর্ম। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো একটা টাস্কে রেসপন্সিবল, দেখেন এখানে রেসপন্সিবল কয়জন এই কাজে? দুইজন। একাধিক থাকতে পারে। এটা অ্যাকাউন্টেবল কয়জন হবে? একজন। খেয়াল করছেন এখানে প্রতিটা লাইনে অ্যাকাউন্টেবল কয়জন? একজন। মানে ওনারশিপ তো একজনের থাকতে হবে, কয়েকজনের থাকে তো কাজ হবে না, কেউ কাজ করবে না। তাহলে অ্যাকাউন্টেবল কখনোই ডুপ্লিকেট হতে পারবে না, বাট রেসপন্সিবল ক্যান বি ডুপ্লিকেটেড। ঠিক আছে। সো এই দুইটা আসলে ম্যান্ডেটরি। কোনো কাজে যদি এই দুইটা না থাকে তাহলে কাজ হবে না। রেজা ভাই, রেসপন্সিবল যদি ডুপ্লিকেট না থাকে বা রিডান্ডেন্সি না থাকে, তাহলে আপনার স্কোপ যেটা বললেন সেটাই তো হবে। আমরা তো যেটা প্রবলেম ফেস করি, যখন যে সাবজেক্ট ম্যাটার স্পেসিফিক একজনই থাকে, তখন আসলে তা রান করানো, বিজনেস রান করানো খুব টাফ ব্যাপার। তো রেসপন্সিবল ডেফিনেটলি ডুপ্লিকেট থাকতেই হবে সব ক্ষেত্রে, মানে রিডান্ডেন্সি মেনটেন করতেই হবে, নো ওয়ে আউট। আচ্ছা, ঠিক আছে। সো আমরা বুঝতে পারছি তো, তাই না? তাহলে দুইটা হচ্ছে ম্যান্ডেটরি আর দুইটা হচ্ছে অপশনাল। আর এখানে কিন্তু এরকম অনেক সময় রেসি ম্যাট্রিক্স এরকমও দেখবেন যে এরকম লিখছে এ কমা আর। ঠিক আছে, তার মানে কি? যিনি অ্যাকাউন্টেবল উনি রেসপন্সিবল, এরকম হতে পারে। আমি রেসপন্সিবল, আবার আমার সাথে কনসাল্ট করতে হবে, এরকম হতে পারে। এরকমও কিছু কিছু জায়গায় ইউজ করা হতে পারে। তার মানে আমি দুইটা, আমার রেসপন্সিবিলিটি দুইটা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলেন, এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই টেবিল থেকে এবং এই ইয়া থেকে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসবেই, যে কথাগুলো আমি এতক্ষণ বললাম। একটা বিষয় হচ্ছে রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবলের মধ্যে পার্থক্য কি? কি বলতে পারবেন? দুইটার মধ্যে পার্থক্য কি?
বা অ্যাকাউন্টেবল মানে হচ্ছে একটা টোটাল ওই পুরো কাজটার একদম এ টু জেড ফুল বলে দায়ভারটা হলো তার। আর রেসপন্সিবল হচ্ছে পার্টিকুলার ওই কাজটার মানে ইমপ্লিমেন্টেশন ফেজ থেকে শুরু করে ফাইনাল ম্যানুফ্যাকচারিং পর্যন্ত তার রেসপন্সিবিলিটি। মানে অ্যাকাউন্টেবল যে হবে তার হচ্ছে বিজনেস কেস সহ কনসিডারেশনে থাকতে হবে। টপ ম্যানেজারকে বুঝাই দিতে হবে অ্যাকাউন্টেবল যে থাকে। অ্যাকাউন্টেবল আসলে তাকে ওনারশিপ, কোনো কিছু হলে তাকেই ধরা হবে। আর রেসপন্সিবল হচ্ছে যে কাজটা করবে। হ্যাঁ, সো নট নেসেসারি যে অ্যাকাউন্টেবল সেই রেসপন্সিবল, এরকম না। আমি অ্যাকাউন্টেবল, কিন্তু আমার টিমে হয়তো 10 জন আছে, সেই 10 জন হচ্ছে আর 10 জন হচ্ছে রেসপন্সিবল, আর আমি হচ্ছে অ্যাকাউন্টেবল। কিন্তু কোনো প্রবলেম হলে যদি গোলটা অ্যাচিভ করতে না পারি, তাহলে আই উইল বি আস্কড, তাই না? তাহলে আমাকে জিজ্ঞাসা করা। সো এটা একটু মনে রাখতে হবে, রেসপন্সিবল মানে যে কাজটা করে, আর অ্যাকাউন্টেবল মানে হচ্ছে যে কাজটার জন্য ওনার যে। হ্যাঁ, আচ্ছা, আর একটা লাস্টের লাইনটা একটু দেখেন, এটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, যে আমরা অনেক সময় সি না বলে আমরা এস বলি, RASI, RSC নাই বলে RASI বলি। এস মানে হচ্ছে কি? সাপোর্ট। সো পরীক্ষায় কিন্তু আমি বললাম এখান থেকে একটা প্রশ্ন আসবে, একটা প্রশ্ন কিন্তু পাস করে দিলাম। আচ্ছা ভাইয়া, এই যে কিছুক্ষণ আগে যেটা বললেন যে দুইটা রোল একেবারে ম্যান্ডেটরি ফর ইচ ওয়ার্ক অর টাস্ক, বাট এখানে আমরা এই চার্টে দেখতেছি যে বেশ কিছু চার্টে নাই। আমি দেখছি এটা আসলে আমি জানি না, এটা ভুলও হতে পারে। হ্যাঁ, কারণ আমি অন্য বইয়ে পাইছি এবং এর আগেও পড়াইছি আমি যে আসলে দুইটা ম্যান্ডেটরি থাকতে হবে, কিন্তু এই জায়গায় আমি দেখছি যে গোলমাল আছে দুই একটা রুটে। ঠিক আছে, যেমন এই যে অ্যাসেম্বল, এখানে কিন্তু রেসপন্সিবল কাউকে বলা হয় না। অ্যাসেম্বলে বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার রেসপন্সিবল থাকবে। হ্যাঁ, কিন্তু এখানে নাই আসলে। হ্যাঁ, এখানে থাকবে, মানে আসা উচিত। তারপরে এই যে পরের লাইনে কোনো রেসপন্সিবল পাচ্ছি না আমরা, কিন্তু থাকা উচিত। আমার মনে হয়, আমি যেটা ভাবছি যে এটা আসলে হয়তো কোনো পার্সিয়াল একটু দেখাইছে, আরো হয়তো আছে যেটা দেখানো হয় না, এরকম হতে পারে। কিন্তু অন্য বইয়ে আছে যে আসলে এই দুইটা আসলে মানে থাকতে হবে, না হয়তো আসলে কাজটা হবে না আসলে, তাই না? আচ্ছা, আমরা একটা ভিডিও দেখব, আমাকে একটু বলেন যে ভিডিওর সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। সাউন্ড কি শোনা যাচ্ছিল? না ভাই, শোনা যাচ্ছিল না। আমি স্ক্রিনটা শেয়ার করি। এই ভিডিওটা কিন্তু ওই যে PMI দিয়েছে। The Project Management Institute's Spotlight series. Now let's turn our spotlight on RACI chart creation. শোনা যাচ্ছে না? জি ভাই, এখন শোনা যাচ্ছে। ওকে, ফাইন। দেখেন, এটা খুব সুন্দর। You are designing a change in an existing service for your organization. When designing a service, running an improvement project, or coordinating a process, there exists the potential for overlooking important items or for particular contributors becoming overwhelmed. So, you need a way to make certain all roles and responsibilities are accounted for and covered when performing these tasks. Fortunately, you can use a powerful tool known as a RACI chart for this purpose. Suppose your continual service improvement project requires a team of 5 people. These 5 individuals have different skills, but also many of the same skills since they work in the same IT organization. There is a lot of work to do, and all the bases must be covered, so you'll need a way to both organize the required tasks and track their progress. One use of the RACI chart is to map out the activities related to the effort and list them in rows. Along the headers of each column, list the names or the roles being considered for or affected by these activities. Here, team member names are used, but you could use role names, job titles, or other classifications. For each listed activity, you and your team must determine a few things. First, identify who is responsible for performing the work. In this example, Alan and Barry are responsible for completing activity A. So you'll need to place an R in the boxes for Alan and Barry. Next, enter R's in the second row for Barry, Carrie, and David, as they are responsible for activity B.
A designation of responsible means the person is required to perform the tasks or actions involved in the activity. The accountable person, represented by the letter A, is the singular person on the hook to make certain the activity is completed or performed per expectations. Here, Alan is accountable for activity A, even though he and Barry are both responsible for performing the associated tasks. Likewise, Ethan is solely accountable for activity B. When the responsible people are working on an activity or activities, they may need to consult with others as the activity may impact tasks they're working on. For activity A, Alan and Barry must consult with Carrie. So you'd place a C for consult under her name for activity A. Consulting is the expected back and forth communication between Carrie and those responsible and accountable for activity A. In other cases, a team member may only need to be informed of progress or issues for a particular activity to stay aligned with the overall effort. In this example, for activity A, that person is Ethan, so you'd place an I under his name. Once you've completed the entries for your project, examine the entire RACI chart and ensure that it is mapped appropriately. Adjust the roles and responsibilities listed as needed or as you receive new information. And that's how to ensure you're tracking all critical activities while designing or managing processes and services. Thanks for using the PMI's Spotlight on RACI chart creation. For more information about the Project Management Institute's certifications, membership, and services, ঠিক আছে না আমরা দেখছি জি ভাই। হ্যাঁ তো এটা আসলে পিএমআই চয়েস প্ল্যাটফর্মে আছে তো ওখান থেকে আমরা ভিডিওটা দেখলাম রেসি নিয়ে হ্যাঁ তো রেসি থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে পরীক্ষায় হ্যাঁ একটা বা দুটো প্রশ্ন আসবে আচ্ছা আমরা 9:30 বেজে গেছে আমরা বলি আরেকটু ক্লাস নেই হ্যাঁ দেখি শেষ করা যায় কিনা আচ্ছা আসলে এখন আমরা টিম স্কিল অ্যাপ্রেজাল তার মানে আমার টিমে কি কি স্কিল লাগবে সেটাকে অ্যাপ্রাইজ করতে হবে ঠিক আছে এবং অ্যাপ্রেজাল করার সময় টিমের প্রেফারেন্স অ্যাসপিরেশন হ্যাঁ ইনফরমেশন প্রসেসিং এন্ড অর্গানাইজেশন ডিসিশন মেকিং প্রসেস ইন্টারঅ্যাকশন উইথ আদার টিম মেম্বার্স এগুলোকে কনসিডারেশন মধ্যে রাখতে হবে আর আমরা বলছিলাম প্রি অ্যাসেসমেন্ট টুলস মনে আছে ভুলে ছিল প্রি অ্যাসাইনমেন্ট তাহলে আমরা দেখেন এই ধরনের অ্যাসেসমেন্ট টুল আমরা এখন ইন্ডাস্ট্রি থেকে ইউজ করি একটা হচ্ছে অ্যাটিটিউডাল সার্ভে তার অ্যাটিটিউড কিরকম মেজার করার জন্য স্পেসিফিক অ্যাসেসমেন্ট আমরা পরীক্ষা নেই রিটেন হতে পারে ভাইভা হতে পারে পরীক্ষা নেই স্ট্রাকচারড ইন্টারভিউ হতে পারে রাইট অ্যাবিলিটি টেস্ট হতে পারে ওই যে আইকিউ টেস্ট বা নানান ধরনের টেস্ট আছে আর একটা হচ্ছে ফোকাস গ্রুপ হতে পারে ঠিক আছে এই পাঁচটা হচ্ছে অ্যাসেসমেন্ট টুল পরীক্ষা আসলে মাল্টিপল রেসপন্স প্রশ্ন থাকবে যে অ্যাসেসমেন্ট টুল হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি সেখানে বলবো যে 3টা সিলেক্ট করো তার মধ্যে এই 5টার 3টা থাকবে এর সাথে বাকি কিছু মেড আপ টার্ম থাকবে সো আপনি 5টা যদি জানেন তাহলে ওই 3টা সিলেক্ট করতে পারবেন সো এখানে একটা জিনিসই কিন্তু একটু ইররিলেভেন্ট মনে হয় সেটা কোনটা মানে আপনার অ্যাসেসমেন্ট অন্যগুলোর সাথে তো অ্যাসেসমেন্ট আছে ইন্টারভিউ টেস্ট সার্ভে কিন্তু ফোকাস গ্রুপ কিন্তু অন্যান্য কাজে ইউজ হবে এগুলো হয়তো আর কোথাও দেখবো না আমরা এই জায়গাতে শুধু দেখবো কিন্তু অন্যান্য টপিকেও দেখবো যে ফোকাস গ্রুপ ইউজ হচ্ছে ফোকাস মানে কি মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টটা নিয়ে একটা ফোকাস গ্রুপ মিটিং করা যে আমরা আজকে শুধু সে ফাইন্যান্স টিমের সাথে কথা বলবো বা আজকে আমি ইকোনমিক ডিভিশনের সাথে মিটিং করব ঠিক আছে বা আজকে আমি মিনিস্টার অফ ফাইন্যান্সের সাথে কথা বলবো এরকম আর কি ফোকাস গ্রুপ এখন এইটার সাথে কি সম্পর্ক বলেন দেখি অ্যাসেসমেন্টের অ্যাসেসমেন্ট করে তো আমি পার্টিকুলার কোন একটা এক্সপার্টকেই বেছে নেব সো ওই এক্সপার্টের জন্য যে গ্রুপটা অ্যাপ্লিকেবল হবে সেই গ্রুপেই তাকে ফেলবো বা সেই গ্রুপেই তাকে রাখবো না আমি আসলে ফোকাস গ্রুপ দিয়ে কিভাবে অ্যাসেস করব মানুষকে আমরা মানুষকে অ্যাসেস করতে চাই এগুলো হচ্ছে অ্যাসেসমেন্ট টুল কারো কোনো এক্সপেরিয়েন্স আছে ফোকাস গ্রুপ ভাই বলবো আমি ইউজ করা যায় হ্যাঁ বলুন ভাই ফোকাস গ্রুপ ডিসকাশনটা আসলে মানে একটা ইউনিক গ্রুপের উপরে হয় যেমন কৃষক বা জেলে বা এরকম আপনি যেটা বললেন ফাইন্যান্স টিম বা বিভিন্ন একই রকম লোক থাকে এবং ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে যেটা বের হয়ে আসে যে ওই কমন গ্রুপের লোকজন কি ধরনের প্রবলেম ফেস করতেছে এবং সেটা কিভাবে তারা মিটিগেট করতেছে এরকম
মানে প্রত্যেকটা ফোকাস গ্রুপ ডিসকাশনের একটা অবজেক্টিভ থাকে যে আমি এটা কোন জিনিস বের করে নিয়ে আসার জন্য আমি তাদের সাথে আলোচনা করতেছি, সো ওই আলোচনার মাধ্যমে ওইটা বের হয়ে আসে। ওকে, তার মানে আমরা ফোকাস গ্রুপ দিয়ে কিভাবে অ্যাসেস করতে পারি? আমরা তো এটা কোনো একটা টপিক দিলাম। আমার মনে হয় এখানে কেউ কি আর্মিতে পরীক্ষা দিচ্ছেন? আর্মিতে আমি নিজেও দিই নাই, আপনারা কেউ দিচ্ছেন আর্মিতে পরীক্ষা আইএসএসবি? আমি দিছিলাম ভাইয়া। এখানে কিন্তু ফোকাস গ্রুপ ডিসকাশন হয়, টপিক দেয় যে এই টপিকের উপর তোমরা ডিসকাস করো। তো 5-6 জন যায় না, গ্রুপে কয়জন থাকে? 4-5 জন। আর এটা ডিপেন্ড করে হলো প্রতিটা ব্যাচে কতজন রাখছে, তো হ্যাঁ, সেক্ষেত্রে এই 6 যে- থেকে 7 জন থাকে। রাইট, তাহলে যে গ্রুপটা যে ডিসকাস করতেছে, হ্যাঁ টপিক দিছে, আপনি ডিসকাস করতেছেন, আলোচনা করতেছেন, বিভিন্ন কথা বলতেছেন, এখান থেকে কিন্তু আসলে আপনাকে অবজার্ভ করা হচ্ছে, দেখা হচ্ছে যে আপনি আসলে কিরকম ডিসকাশনে পার্টিসিপেট করতেছেন, আপনার মানে কিভাবে বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করতেছেন, কিভাবে এটাকে সলভ করতেছেন। সেটা হচ্ছে ফোকাস গ্রুপ। এইটা কিন্তু একটা অ্যাসেসমেন্ট টুল যেটা অনেক জায়গায় ইউজ হয়। কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দেখা হয় যে গ্রুপে কে কিরকম ভাবে কাজ করতেছে, এবং এইখান থেকে আর বের করা হয় যে কে আসলে ওই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। ঠিক আছে, সো এটা একটু মনে রাখবেন। ফোকাস গ্রুপ কিন্তু আর অন্য জায়গায় ইউজ হবে, কিন্তু অ্যাজ এ অ্যাসেসমেন্ট টুল সেটা কিন্তু আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন আমরা মনে হয় অলরেডি ডিসকাস করছি আমি ডাইভার্সিটি এবং ইনক্লুশন নিয়ে। কালচারাল ব্যাকগ্রাউন্ড, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ, তারপরে রিলিজন, হ্যাঁ, তারপরে হচ্ছে জেন্ডার, এরকম মিক্সচার থাকতে হবে, তাহলে আসলে একটা ভালো টিম হবে। আর আমরা এখন তো প্রায় সব প্রজেক্টই গ্লোবাল এনভায়রনমেন্টে কাজ হচ্ছে, এগুলো এখন কমন, তাই না? ভেরি কমন। এবং এটা এটা কিন্তু খারাপ কিছু না, এটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আমি যেমন বলছিলাম, আমেরিকার এক্সাম্পল দিচ্ছিলাম, যে আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজন দে আর লিডিং, সেটা হচ্ছে এই যে ডাইভার্সিটি এবং ইনক্লুশন। ঠিক আছে, সেটা আমাদেরকে করতে হবে। আর আরেকটা হচ্ছে টিম ল্যাঙ্গুয়েজ, একটা টার্ম আমরা ইউজ করি না, টিম ল্যাঙ্গুয়েজ। তার মানে টিমের কিন্তু খুবই যদি এমনি সাধারণ কথা ভাবে বলি, তাহলে টিম ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে আমরা আসলে টিমে দেখা যাবে যে কেউ চাইনিজ ভাষায় কথা বলতেছে, কেউ বাংলা ভাষায়, কেউ ইংলিশ ভাষায়, কেউ অ্যারাবিক ভাষায় কথা বলতেছে। তাহলে আপনি কমিউনিকেট করবেন কিভাবে? একটা ল্যাঙ্গুয়েজ তো সেট করতে হবে, যে আমরা সবাই যখন কমিউনিকেট করবো একজন আরেকজনের সাথে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের, তখন হয়তো আমরা কমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, ইংলিশ। সো সেটা সাধারণত একটা টিম ল্যাঙ্গুয়েজ হতে পারে। একটা আমরা বলি না বডি ল্যাঙ্গুয়েজ টিমের, হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু হতে পারে যে আমার টিমের আসলে এক্সপেকটেশন কি। এটা আসলে হঠাৎ করে হবে না, একটা সময় গিয়ে আমরা বুঝতে পারবো যে আমার টিমের একজন, তার চেহারা দিকে হয়তো আমি বুঝতে পারবো, যেটা আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপার, যে আসলে সে এখন খুব ভালো মোডে আছে নাকি খারাপ মোডে আছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি টিম বডি ল্যাঙ্গুয়েজ। সো আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, আমরা যাতে এই ডাইভার্সিফাইড টিমের সাথে কমিউনিকেট করার জন্য সেটা ইউজ করি। আচ্ছা, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা ওই যে মনে আছে যে আমি বলছিলাম প্রথম প্রসেসটা কি, প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তাই না? চ্যাপ্টারের শুরুতে আলোচনা করছিলাম, মনে আছে? 6টা প্রসেস। তার মধ্যে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে প্রসেস যেখানে আমরা প্ল্যান করব যে আমাদের প্রজেক্ট করার জন্য কি কি রিসোর্স লাগবে, এবং তাদেরকে আমরা কিভাবে অ্যাকোয়ার করব, এবং আমাদের প্রজেক্টে কি কি রোল এবং রেসপন্সিবিলিটি থাকবে, যারা প্রজেক্টে থাকবে কার কি রোল হবে, প্রজেক্ট ম্যানেজার রোল কি, রেসপন্সিবিলিটি কি, তারপর ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার আছে, তার রোল কি, রেসপন্সিবিলিটি কি, অথরিটি কি, এবং তার কম্পিটেন্সি কি। তার মানে আমি একজন ইঞ্জিনিয়ার আমার টিমে নেব, আমার 5 জন ইঞ্জিনিয়ার লাগবে। তাহলে আমি যখন এটা বানাবো, প্ল্যান করব, তখন আসলে আমি বলে দেবো যে এই 5টা রোলে আমার কি ধরনের এক্সপিরিয়েন্স দরকার, কি ধরনের কম্পিটেন্সি দরকার, স্কিল দরকার। এসব আমি যদি বলে দিই, তাহলে কি করতে হবে, কি করতে পারবো আমরা পরে যখন অ্যাকোয়ার করব, তখন আমাদের কিন্তু এটা ইউজ হবে, যে যাকে আমরা বাছাই করব বা সিলেক্ট করব, সে যাতে এই কম্পিটেন্সি ফিল আপ করে, সাফিস করে, তাহলে আমরা তাকে সিলেক্ট করব। সো আমরা কিন্তু যখন প্ল্যান করছি, তখন রোলস এবং রেসপন্সিবিলিটি উইথ কম্পিটেন্সি আমরা আইডেন্টিফাই করি। তারপর আমি এটাও বলছিলাম যে আমরা কি করি, প্রজেক্টেরও কিন্তু একটা অর্গানাইজেশন চার্ট তৈরি করি, তাই না? অর্গানোগ্রাম তৈরি করি, সেটাকে পিএম বকে বলা হয়েছে প্রজেক্ট অর্গানোগ্রাম বা অর্গানাইজেশনাল চার্ট। তার মানে প্রজেক্ট ম্যানেজার টপে, তারপরে যেভাবে হায়ারার্কি গুলো থাকে বা বিভিন্ন ধরনের হতে পারে। প্রজেক্ট টিম রিসোর্স ম্যানেজমেন্ট মানে পুরো টিম কিভাবে অ্যাকোয়ার করবো, কিভাবে ডেভেলপ করবো, সেটার প্ল্যান করা, ম্যানেজ করবো। তারপর টিমের কাজ শেষ হলে কিভাবে তারা অ্যাডজয়েন করবে, সেটা হচ্ছে প্রজেক্ট টিম রিসোর্স ম্যানেজমেন্ট। ফুল কাজটা আমরা কিভাবে করবো। ট্রেনিং, আমার টিমে যদি কম্পিটেন্সি, আমরা বলছিলাম 2টা অ্যাসপেক্ট, একটা হচ্ছে কম্পিটেন্সি, একটা হচ্ছে বন্ডিং। ট্রেনিং কেন দিচ্ছি আমরা? কম্পিটেন্সি বাড়ানোর জন্য। কারণ আমরা যে স্কিল এবং কম্পিটেন্সি এক্সপেক্ট করতেছি, সেটা যদি আমার টিমে না থাকে, তাহলে আমি এটা বাড়ানোর জন্য ট্রেনিং করবো।
আচ্ছা, ট্রেনিং প্ল্যান খুব মনে রাখতে হবে যে প্রজেক্টের শুরুতেই কিন্তু ট্রেনিং প্ল্যান করতে হবে এবং বাজেট নিয়ে নিতে হবে। প্রজেক্ট শুরু হয়ে গেল, তারপরে আপনি ট্রেনিং এর জন্য বাজেট চাবেন, নোবডি উইল গিভ ইউ বাজেট। ঠিক আছে? আচ্ছা, এরপরে টিম ডেভেলপমেন্ট মেথড টু বি ইউজ। টিম ডেভেলপমেন্ট মানে কোনটা? এই যে আমাদের টিমের বন্ডিং এবং কোহেসিভনেস, যেটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি আসপেক্ট। সেই দুইটা আসপেক্টের জন্য আমাদেরকে প্ল্যান করতে হবে যখন আমরা রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব। তারপরে রিসোর্স কন্ট্রোলটা কেন ইউজ করব? কারো মনে আছে রিসোর্স কন্ট্রোল কেন ইউজ করবো? মানুষের জন্য নাকি ফিজিক্যাল রিসোর্সের জন্য? ফিজিক্যাল হ্যাঁ, ফিজিক্যাল রিসোর্সের জন্য। এই যে আমি কিন্তু এখানে একটা ছবি দিচ্ছি, দেখেন রিসোর্স ম্যানেজমেন্ট দুইটা, টিম হিউম্যান রিসোর্স বা পিপল রিসোর্স, একটা হচ্ছে ফিজিক্যাল রিসোর্স। সো ফিজিক্যাল রিসোর্সের জন্য আমরা রিসোর্স কন্ট্রোল করব। আর রিকগনিশন প্ল্যান, রিওয়ার্ড এবং রিকগনিশন প্ল্যানও করতে হবে এখানে। ঠিক আছে? রিওয়ার্ড এবং রিকগনিশন এটা কাদের জন্য? হিউম্যান মোটিভেশন। অ্যাজাইলের একটা প্রিন্সিপাল আছে না, মোটিভেটেড টিম। তাহলে টিমকে মোটিভেট কিভাবে করবেন? রিওয়ার্ড এবং রিকগনিশন যদি না দেন তাহলে কি মোটিভেট হবে টিম? থাকবে? সেই প্ল্যানটা কিন্তু আগে করতে হবে, নাহলে আপনি হয়তো সবাইকে নিয়ে একটু লাঞ্চ করবেন, তারও টাকা থাকবে না আপনার কাছে, নিজের পকেট থেকে টাকা দেওয়া লাগবে। ঠিক আছে? সো এই প্ল্যানগুলো আগে করে করতে হবে, বাজেট নিতে হবে। ভার্চুয়াল টিম নিয়ে আমাদের মনে হয় অনেক কথাই আমরা জানি, অলরেডি কথাও বলছি আমরা ভার্চুয়াল টিম নিয়ে। সো গ্রুপস অফ পিপল উইথ এ শেয়ার্ড গোল হু ফুলফিল দেয়ার রোলস উইথ লিটল অর নো টাইম স্পেন্ট, তাই না? আচ্ছা, এখানে দেখেন আমরা বলছিলাম না ভার্চুয়াল টিমের বেনিফিট কি? গ্রেটার স্কিল, লোয়ার কস্ট, তাই না? রিলোকেশন এক্সপেন্স, তারপর টাইমিং, এই বেনিফিটগুলো কিন্তু আমরা বলছিলাম যে এখানে আছে। কিন্তু অসুবিধা কি? চ্যালেঞ্জ হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, তাই না? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন চ্যালেঞ্জ যখন আপনি ভার্চুয়াল টিমে কাজ করবেন। আচ্ছা, সেই জন্য ভার্চুয়াল টিম যখন আপনি নিয়ে যদি আপনার প্রজেক্টে থাকে তাহলে এই জিনিসগুলি কনসিডার করতে হবে। বন্ডিং অ্যান্ড টিম আইডেন্টিটি মে বি হার্ড টু ডেভেলপ, মাথায় রাখতে হবে। ভেরিয়াস ফর্মস অফ কমিউনিকেশন টেকনোলজি ইউজ ফর ডিসকাশন, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড কানবান বোর্ড। মনে আছে লাস্ট ক্লাসে আমরা কানবান বোর্ড দেখছিলাম? হ্যাঁ, কাজগুলোর মানে কেন কানবান বোর্ড কেন করি? কানবান শব্দের অর্থ কি? সাইনবোর্ড, কন্টিনিউয়াসলি স্মল ইমপ্রুভমেন্ট। সরি সেটা কাইজেন। হ্যাঁ, কানবান মানে হচ্ছে জাপানিজ ওয়ার্ড, মানে হচ্ছে আপনার সাইনবোর্ড। এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যে কাজ করতেছেন সেটা একদম এক্সপ্লিসিটলি ভিজুয়ালাইজ করা, সবার জন্য আপনার কাজকে ভিজুয়ালাইজ করা, যাতে এভরিওয়ান ক্যান সি ওপেনলি কে কোথায় আছে, কোন স্টেজে আছে, সব জায়গায় দেখতে পায়। এই যে আমরা কলাম দিয়ে দেখাইছিলাম, তাই না? এবং প্রতিটা কলামের মধ্যে বিভিন্ন স্টেপ ছিল কাজের, এবং একটা করে কি ছিল? ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট দেওয়া ছিল। ব্যাচ সাইজ যত ছোট হবে তত বেটার হবে। সো কানবান বোর্ড আমরা ইউজ করতে পারি। যারা দুইটা সফটওয়্যারের কথা স্টুডেন্ট ম্যানুয়ালে বলা আছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দুইটা সফটওয়্যার সবচেয়ে বেশি ইউজ হয়, একটা হচ্ছে জিরা। কেউ ইউজ করছেন এখানে জিরা? আচ্ছা, আর একটা ইউজ হয় র্যানি। এই দুইটা আসলে সবচেয়ে পপুলার সফটওয়্যার অ্যাজাইলের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, এবং যেখানে কানবান বোর্ড ইউজ করা হয়, কিংবা আপনি স্ক্রাম বোর্ড ইউজ করতে পারেন। ঠিক আছে? ওকে, ডিফিকাল্ট টু মনিটর ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স এন্ড প্রোগ্রেস, এই চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে যখন আপনি ভার্চুয়াল টিম নিয়ে কাজ করবেন। এই জন্য যখন আমরা ভার্চুয়াল টিম নিয়ে কিন্তু একটা আলাদা টপিক আছে, সেখানে আরো একটু ব্রডলি আলোচনা করবো আমরা। এবার আসেন আমরা একদম লাস্টে চলে আসছি, প্রজেক্ট রেসপন্সিবিলিটিস উইদিন দ্য টিম। তাহলে কি করবো আমরা? দেখেন, ডিফাইনিং রেসপন্সিবিলিটিস ভেরিজ বেসড অন টিম, এবং প্রজেক্টের উপর ভেরি করবে। আর আমরা যখন অ্যাসাইন করবো রিসোর্স বিভিন্ন রেসপন্সিবিলিটির জন্য, তাদের এক্সপিরিয়েন্স, নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এবং অনেক সময় কি করি আমরা? ইন্টারন্যাশনাল ফ্যাক্টর কনসিডার করি, তার আসলে বিভিন্ন দেশে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা। ঠিক আছে? আর অ্যাজাইলে কি করা হয়? সেলফ অর্গানাইজিং টিম। এই যে আমি প্রথমে আলোচনা করছিলাম, অ্যাসেস দ্য ওয়ার্ক রিকোয়ারমেন্টস, কি কাজ করতে হবে সেটা আমরা ফাইন্ড আউট করবো অ্যাজ এ সেলফ অর্গানাইজিং টিম, অ্যান্ড ডিটারমাইন হু উইল ডু দ্য ওয়ার্ক, নিজেরাই সাইন আপ দেমসেলভস। বুঝতে পারছি? সো অ্যাজাইল অ্যাপ্রোচ কিন্তু এইটা। আর ট্রেডিশনাল অ্যাপ্রোচে বলছিলাম আমি যে আমরা প্রজেক্টকে ভেঙে ওয়ার্ক ডাব্লিউবিএস তৈরি করি, এবং ওই ডাব্লিউবিএস এর ওয়ার্ক প্যাকেজে কি কি কাজ আছে সেটা কে করবে আমরা ট্রেডিশনাল প্রজেক্টে অ্যাসাইন করি। এটা কে অ্যাসাইন করে? নরমালি প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করে, বা সিনিয়র বা টিম লিডার অ্যাসাইন করে। কিন্তু ট্রেডিশনালি আমরা কি করি? সেলফ অর্গানাইজ করি আমরা। সব জায়গায় কিন্তু আমরা এই দুইটা আলোচনা পাশাপাশি দেখি। রেট মাথায় রাখতে হবে, রেট নিয়ে আমি কথা বলছি। রেটের মধ্যে আপনাকে ট্রেড অফ করতে হবে।
এক্সপিরিয়েন্সের উপর আপনার প্রজেক্টে কি ধরনের লোকজন লাগবে সেটা। তারপরে রিসোর্স অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা কথা বললাম যে রিসোর্স অ্যাসাইন করবেন, সেটা 2 ওয়েতে করতে পারি, অ্যাজাইল সেলফ অর্গানাইজিং, আর ট্রেডিশনালি আমরা ওয়ার্ক প্যাকেজ, চার্টার এবং টাস্ক দিয়ে করবো। আর প্রায় সব প্রজেক্টে আমরা এটা তৈরি করি, তাই না? এই যে প্রজেক্ট টিম ডিরেক্টরি তৈরি করি, কারা কারা আমার প্রজেক্টে আছে তাদের অ্যাড্রেস, তাদের ঠিকানা, ফোন নাম্বার, এমার্জেন্সি ফোন নাম্বার এইসব আমরা লিখি, ঠিক আছে? এবং আমরা এসব চার্ট তৈরি করি, একই কথা আগে আসছে। এবং প্রজেক্ট শিডিউল তৈরি করি। প্রজেক্ট শিডিউল কেন বলতেছি, আমরা ট্রেডিশনাল প্রজেক্টে আসলে প্রজেক্ট শিডিউলে যখন গান চার্ট তৈরি করি তখনই আসলে অপশন আছে রিসোর্সকে অ্যাসাইন করা, যে কে কোন টাস্ক করবে, ঠিক আছে? আমি 2টা স্লাইড লাস্টে আছে, দেখেন। একটা হচ্ছে গাইডলাইন টু কন্টিনিউয়াসলি অ্যাসেস এন্ড রিফ্রেশ টিম স্কিলস, আর আরেকটা হচ্ছে গাইডলাইন টু মেইনটেইন টিম নলেজ ট্রান্সফার। এই 2টা স্লাইড আমি পড়ালাম না, আপনারা একটু পড়ে নেবেন। নেক্সট ক্লাসে আমরা এই 2টা স্লাইড থেকে শুরু। এই যে গাইডলাইন দেখবেন, যে আমি বোধহয় প্রথম ক্লাসে বলছিলাম, যখন আমরা কোনো একটা টপিক পড়বো, আসেন টপিক পড়লে টপিকের শেষে, টপিকের মাঝখানে কি হবে একটু দেখেন। একটা জিনিস দেখে আমরা ক্লাস শেষ করছি। স্ক্রিন শেয়ার স্ক্রিন, এটা আমি একটু বাদ দিই। আমার যে একটা স্লাইড ছিল ওটা একটু ওপেন করছি, আমি কেটে দিয়েছি। সবাই আছেন না চলে গেলেন? জি ভাই আছি। হ্যাঁ, একটা স্লাইড আমি দেখাচ্ছিলাম। এই যে এখানে আমি বলছিলাম না যে প্রতিটা লেসনের মধ্যে টপিক আছে, তাহলে আমরা আজকে একটা টপিক কভার করলাম। দেখেন, একটা টপিক কভার করলাম, কি করলাম, বিল্ড এ টিম। সেখানে নলেজ ব্লক ছিল, তাই না? নলেজ ব্লক মানে যে আমরা যে জিনিসগুলো এতক্ষণ করলাম। তারপরে দেখেন 2টা স্লাইডে গাইডলাইন আছে, তার মানে এই নলেজ ব্লকগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন প্রজেক্টে তার গাইডলাইন এই 2টা স্লাইডে আছে। আর লাস্টে অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি মানে স্টুডেন্ট ম্যানুয়ালে এক্সারসাইজ আছে। এই কনসেপ্ট আমরা বুঝতে পারছি কিনা সেটার জন্য একটা এক্সারসাইজ আছে। স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন পেজ নম্বর 12, ঠিক আছে? পেজ নম্বর 12 আমি এখন দেখার দরকার নেই, জাস্ট লিখে রাখেন। ওখানে দেখবেন যে 3টা এক্সারসাইজ আছে, একটা সিনারিও আছে, এবং সেই সিনারিওর উপরে বেস করে 3টা এক্সারসাইজ আছে। আপনারা ওই 3টা এক্সারসাইজ কিন্তু মানে জাস্ট কি বলে এটাকে, ডেসক্রিপটিভ আলোচনা। ওটা আপনারা নিজে একটু চিন্তা করবেন, করার পরে অ্যান্সার দেখবেন যে আসলে অ্যান্সারটা আপনার সাথে মিলছে কিনা। নেক্সট ক্লাসে আমরা এই 2টা গাইডলাইন পড়বো, স্লাইড 2টা, এবং এই অ্যাক্টিভিটিটা একটু আলোচনা করব। তাইলে আমাদের এই টপিকটা শেষ হবে। তাহলে প্রতিটা টপিক কিন্তু আমরা এইভাবে কভার করবো, নলেজ বক্স, গাইডলাইন্স, এবং লাস্টে একটা অ্যাক্টিভিটি করবো। তাইলে একটা টপিক শেষ হয়ে যাবে। তারপরে পুরা লেসন 1 এর কয়টা টপিক, 7টা টপিক শেষ হয়ে গেলে আমরা একটা পরীক্ষা নেব, 20 মার্কসের একটা পরীক্ষা নেব, সেটা হচ্ছে মাস্টারি বিল্ডার। এরপরে আমরা নেক্সট লেসন শুরু করব।